জিনিস শিখিয়েছিলাম। চলো, খুব সুন্দর সুন্দর অঙ্ক আছে, তোমরা জানো 25টা ম্যাথ করব, খুব ইম্পর্ট্যান্ট ম্যাথ। এইগুলো প্র্যাকটিস করবে, অনেক জটিলতর। ভালো ম্যাথ ছিল কালকে, ভালো ভালো ম্যাথ ছিল, আগের দিনও ছিল, এই কদিন ভালো ভালোই ম্যাথ হচ্ছে। চলো, প্র্যাকটিস করতে হবে। এই জন্য যদি বাইচান্স মডারেট কোশ্চেন দিয়ে দেয়, দুই একটা তো থাকবেই থাকবে, সেক্ষেত্রে তুমি কীভাবে সেটা স্টার্ট করবে। চলো দেখা যাক। আগের দিনে দেখো, এই অঙ্কগুলো দেখো পারবে, সবাই পারে, কিন্তু এটাকে টাইমটাকে ম্যানেজমেন্ট কাকে বলে দেখো। তো আমরা তোমাকে শিখিয়েছিলাম কি, এই যে লাস্টের মানটা আছে এটাকে কীভাবে লিখতে হয়, এইভাবে লিখতে হয়, বলেছিলাম কি না? আগেরটা আগে, পরেরটা পরে। এইবার দেখো, এবার এখানে প্লাস ওয়ান করা তিনটে আছে, তাহলে এখানে ওয়ান সব কটা প্লাস আছে, তার জন্য কিন্তু আর মাইনাস থাকলে মাইনাস দিয়ে, প্লাস থাকলে প্লাস, তো প্লাসের আগে চিহ্ন দেওয়া আর যা না দেওয়া তাই। এবার আমরা কী শিখেছি ভাই, এটা শিখেছি যে কি, এবার দেখো উপরেরটা গুণ, উপরেরটা গুণ আগেরটা যোগ, ব্যাস করে পরেরটাই লেখো। তাহলে এক্স অক্ষে এক্স প্লাস ওয়ান, আগেরটা যোগ হয়, বুঝতে পারলে? এক্স অক্ষে এক্স প্লাস ওয়ান, তাহলে কী হয়ে যাবে এটা? এক্স প্লাস ওয়ান, ভেরি গুড। তারপরটা সেম, এটা গুণ করবো, তাহলে গুণ করলে এটাই সেমই থাকবে, প্লাস আগেরটা যোগ হবে, প্লাস আগেরটা যোগ করলে কী হবে, টু এক্স হয়ে যাবে, একটা এক্স যোগ হয়ে যাচ্ছে মানে কি, এটা লিখবো টু এক্স প্লাস ওয়ান। সিমিলারলি এটাও তাই করব। দেখো আবার যদি করি তাহলে কী হয়ে যাবে, এক্স ওকে এক্স আর আগেরটা যোগ হয়ে যাবে, তাহলে আগেরটা যোগ করলে কত হয়ে যাবে, এখানে দুটো এক্স ছিল, তিনটে এক্স হয়ে গেল, আর প্লাস ওয়ান দুই হয়ে গেল, ব্যাস এইটুকু আমরা পেয়ে গেলাম। তার মানে এইটা সমান সমান মান, এবার এইটা ভাবলাম লাস্টে, তার মানে কি লিখবে, এই আগেরটা ওপরে লিখে দেবো, যেমন প্রথমে লিখলাম টু এক্স বাই ওয়ান, আর এটা হচ্ছে ক্যালকুলেশন করে পেলাম আমরা থ্রি এক্স প্লাস টু, আর এটারও ভ্যালু বলতে হচ্ছে কত, 5/8। ক্যালকুলেশন করে অ্যান্সার বেরিয়ে আসবে, ক্যালকুলেশন করলেই অ্যান্সার। তো এবারে দেখো এখানে আমরা দেখো 8×2 = 16 এক্স প্লাস 8 আর এপারে সমান সমানকে লিখতে পারি 3×5 = 15 এক্স প্লাস 10, বোঝাই যাচ্ছে ইজিলি একদম। তাহলে দেখো এ পাশে 15 এক্স, এ পাশে আসলে কী হয়ে যাবে, 16 এক্সের এখান থেকে মাইনাস হয়ে যাবে, শুধু এক্স হয়ে যাবে। এ পাশে +8, ও পাশে গেলে -8, মানে 10 থেকে 8 বাদ গেলে 2 হয়ে যাবে, তাহলে এক্সের ভ্যালু কত, 2। কোনো জটিলতা কিছু আছে? কিছু আছে? কতটুকু টাইম লাগে করতে, টাইম লাগবে না, প্র্যাকটিস করতে হবে জাস্ট। এই ক্যালকুলেশনটা আরেকবার বলে দিন। ক্যালকুলেশন বলছি কি, দেখো এই যে মানটা আছে, এই যে লাস্ট এই মানটা, যে ডিজিটটা থাকবে, এখানে ডিজিট থাকবে, এখানে এক্স আছে থাকুক বা ডিজিট থাকে থাকুক, ডিজিট থাকলে আর ইজি হয়ে যায়, একটাকে লিখলে আর এখানে দ্বিতীয়টাকে লিখলে ব্যাস। এবার এখানে দেখবে যে পূর্ণ সংখ্যা কত, সবকটা প্লাস থাকলে প্লাস করবে, মাইনাস থাকলে মাইনাস করবে, আর কিছুই না। তো প্রত্যেকটা প্লাস হয়ে যখন আর দেখার দরকার নেই, এক রয়েছে, ঠিক আছে। এবার কি করতে হয়, ওপরটার সঙ্গে গুণ, পূর্ণ সংখ্যা কী করি, ওপরটার সঙ্গে গুণ করবো, আগেরটা যোগ করবো, আর কিছুই না, বুঝতে পেরেছো? দেখো পূর্ণ সংখ্যাগুলো গুণ করি না, এক্স ওকে এক্স প্লাস ওয়ান, সেই তাই করছি আমরা। তাহলে কী করবে, ওপরটার সঙ্গে গুণ করবে, গুণ করলে কত হয়, এক্স ওকে এক্স, আগেরটা যোগ করলে কত হবে, এক্স প্লাস ওয়ান, তাহলে টোটাল হলো কত, এক্স প্লাস ওয়ান, এটা করলে। সিমিলারলি এটাও তাই, এটার সঙ্গে কী করবে, গুণ করো, তাহলে গুণ করলে তো এক্স প্লাস ওয়ানই থাকবে, আর আগেরটা যোগ করবে, তাহলে যোগ করলে কত হয়ে যাবে, একটা এক্স আর একটা এক্স, কত হয়ে গেল, 2x, আর একটা 1 রয়েছে, এটা আসলে এখানে কিন্তু 2x প্লাস 1। এবার আবার ওপরেরটা করবে একই রকমভাবে, ওপরেরটা গুণ করলে তো সেই এক গুণ করাও যা না করাও তো একই থাকে, আর আগেরটা যোগ করতে হবে, করলে কত আসবে, তাহলে এখানে 2x ছিল, এখানে একটা এক্স, তাহলে 3x হয়ে গেল, এখানে +1 ছিল, এখানে একটা +1 আছে, তাহলে কত হয়ে গেল, 2 হয়ে গেল, তাহলে 3x প্লাস 2। তাহলে এইবার লাস্টলি ভগ্নাংশ হিসেবে যদি চাই কী আসবে, এইটা আসবে, এইটা বা এইটা, এটা অ্যান্সার। কিন্তু এটার ভ্যালু বলে দিয়েছে আবার এখানে, এই 2x প্লাস 1 ডিভাইডেড বাই 3x প্লাস 2, এটার আবার ভ্যালু বলে দিয়েছে দেখি 5/8। এবার তুমি ক্যালকুলেশন করলে অ্যান্সার চলে আসবে, অপশান এ। ঠিক আছে স্যার। নেক্সট দেখো, এটা খুবই সোজা, কিছু করার দরকার নেই, এই যে প্রথম আছে এটাকে নাও 1/3 মাইনাস লাস্টেরটাকে নেবে, আর কিছু করার দরকার নেই, দাদা একের চারটা কমন নিতে হবে তো, ঠিক আছে। পরে আসছি, পরে আসছি, হ্যাঁ পরে আসছি, নো টেনশন, ওটা পরে আসবে, মাইনাস কেন করবো স্যার, ওটা পরে আসবে, হ্যাঁ। মাইনাসটা কেন করবো, সবই তো প্লাসে আছে, মাইনাসই হয় ওটা। বাপু ভুলে গেছে গো, এটা আচ্ছা, এ বাপু ভুলে গেছে, এটাকে আমরা লিখতেই পারি 1/3 মাইনাস 1/7 প্লাস 1/7 প্লাস 1/11, ভুলে গেছো? সরি, এটা মাইনাস হবে, এখানে ভুলে গেছে, কেন হয় দেখবো তাহলে, এটা করলে এরা ভুলে গেছে, এটা আউট, এটা আউট, এটা আউট, এটা আউট, তাই লাস্টেরটা দেখবে পড়ে থাকবে গো, বলো। আমি যদি 1/3 আর 1/7 থেকে যদি মাইনাস দিয়ে ভাঙি, তাহলে তো আমার রিটার্ন ওটা 1/,
21 আসতে হবে না, কিন্তু 1/21 তো আসছে না। এখনো অঙ্ক শেষ হয়নি তো। শেষ হয়েছে? তুমি বলতে চাইছো কি এখানে 1/3 মাইনাস 1/7 যদি করি, তুমি বলছো 3×7 = 21, আর নিচে কত আসছে? নিচে 21 আসছে, উপরে কিন্তু আসছে 4। ওপরে ওপরে তোমার বক্তব্য যেটা বলছে ওপরে আসছে 4, তাই তো? বাপু লাস্টে যখন অঙ্ক করব তখন দেখবো এই ডিফারেন্সটা 4 দিয়ে ভাগ করে দেবো। বুঝতে পেরেছো? ওটা 1/4 তো হবে, কয়েক সবগুলোর গ্যাপটা কারণ 4 আছে, প্রত্যেকটার 1/4 তো কমন 1/4 কমন নিয়ে নিচ্ছি। কি হয়ে যাচ্ছে, প্রত্যেকটার থেকে 4 করে কমন চলে যাবে, তাহলে এই পাশে 4 কমন যাবে আর নিচে প্রত্যেকের গ্যাপ 4 করে আছে। ঠিক আছে? তাহলে তোমাকে যদি আর ভেঙে ভেঙে করতে চাই তাহলে আবার আমাকে দেখাতে হবে বাপু, ঠিক আছে? কি তোমার বক্তব্যে যদি যাই 4/21, তারপরটা কত হয়ে যাবে? 4/77, ডট 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 গেলাম। তাহলে এখান থেকে আমাকে কমন নিয়ে নিতে হবে। ঠিক আছে? কত কমন যাবে? 1/4 করে নিয়ে নেব। গুণ করে দিলাম, কি 1/4 কী করলাম? 1/4 তাহলে করলে দেখবে প্রত্যেকটার থেকে কী হয়ে 4 আউট হয়ে যাবে। প্রত্যেকটার থেকে 4, এই 1/4টা তো কমন নিই আমরা, ভুলে গেছো নাকি? কিন্তু 1/4টা কমন নিলে কিন্তু 4টা তো উপরে আছে না। আরে বাবা, তাই 4টা কমন মানে এ বুঝলো না তার মানে। 4/21 প্লাস 4 কত আছে? 77। 77 তো? বোঝো 1/4 এইটা কমন মানে কি? এটা করছি তার মানে কি বলো তো? এটার মানে হচ্ছে আমি এটার সঙ্গে গুণ করে দিচ্ছি, প্রত্যেকটার সঙ্গে 1/4 গুণ করা। তাহলে যদি গুণ করে দিই 4 আউট হয়ে যায় না? বুঝতে পেরেছো? হ্যাঁ 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 তাহলে কি হলো, তাহলে 1/4টা বাইরে চলে আসলো। তাই এটা মানে তো 1/4 কমন নেওয়া। ক্লিয়ার এবার? হ্যাঁ। ওই জন্যই তো লাস্টে গিয়ে আমাদের 1/4 দিয়ে আবার ভাগ করবো, ওই একটা কারণেই। মানে এই 1/4 তো কমন পার্ট হয়ে থাকছে। ওর জন্যই বলা হয় জাস্ট মাথায় রাখবে, অত কিছু দেখার দরকার নেই, কারণ তোমার ডেসক্রিপটিভ এখানে দরকার নেই। 1/3 আর লাস্টেরটা বিয়োগ করবে, দিয়ে তারপরে আসছি। তারপরে এটা করলে তাহলে কত আসছে? তিনি বলবে দাদা এটা তো এলসিএম 903, তাই তো? 903 3 দিয়ে ভাগ যাবে, তাহলে উপরেরটা কত আসবে? 301। 301। 301 মাইনাস 1 মানে 300 আসবে। 301 দেখে এটা গুণ, এটা ভাগ করো, 3 দিয়ে ভাগ করলে কত? 3 3 9 আর 0 আর 1 মানে 301, তাহলে 301, আর এখানে তো 1 মাইনাস আছে, তার মানে কত হয়ে যাবে? 300 বাই এটা। এইবার ওই যে এদের এই গ্যাপ যত থাকবে তো ওদের কী করবে? ভাগ করে দাও। ঠিক আছে? তাহলে এবার কাটাকুটি করলে কত আসছে দেখো, 3 দিয়ে কাটো, এখান দেখবে আসবে 475 কেটে দাও। 1 আসবে, 4 25 100, কী হয়? 4 25 100, তাই জানি তাই 3 25 75 হয়ে যাবে। 75। ওটা আউট আসে, ওটা পরে আসে, দেখো আগে 3 দিয়ে কাটো, সুবিধা হয়ে যাবে। 3 দিয়ে কাটলে কত হবে এটা? 301। 301। 301 আর এই কাটলে কত হবে? 100। 4 দিয়ে কাটলে 25, তাহলে 25/301 অ্যান্সার, অপশন নম্বর সি। নেক্সট। এটা তো খুব সোজা, জানো তো, এটা কিচ্ছু নেই, যে এরকম থাকে না 1 2 1, তার মানে হচ্ছে কি কত সংখ্যা আছে? দুটো পর্যন্ত এসছে। তারপরে আছে মানে 11 রুট আছে প্লাস, তারপরটা দেখো 1 2 3 3 2 1, মানে মিডিলে যেটা থাকবে সেই পর্যন্ত হচ্ছে তোমার 3টে 1। এখানে দেখো 4 এসছে, তারপরে আবার এ হচ্ছে, তাহলে 4টে 1। এখানে কি হচ্ছে? 5 এসছে, তারপরে আবার উল্টো দিকে গেছে, তাহলে 5টা 1। যোগ করো, যোগ করে দেখো এখানে কত পর্যন্ত আছে? 2 পর্যন্ত আছে, তাহলে দুটো মানে 1 2 3 4, মানে 4 হবে 2বার, 4 হবে 2বার, বুঝো তো এগুলো? 1 2 3 4, আবার 1 2 3 4, আর তারপরে কত? 3 2 1। যোগ করাও সোজা। 3 2 1, তাহলে কোথায় আছে? 1 2 3 ডবল 4, 1 2 3 ডবল 4, অপশন সি। নেক্সট। আচ্ছা এই অঙ্কটা দেখলে মনে হচ্ছে খুব কঠিন। হ্যাঁ হ্যাঁ, এটা করে করলে একটু বলে দাও। কোনটা? যেটা করলে এই 11 স্কোয়ার, ওইটা যেটা এই মরেছি বাপু, রুট 121 মানে কত? 11 স্কয়ার। 11। তো এই দেখো 11 স্কোয়ার। এই মিডিল মানটা কি আছে? 2। 2। তারপরে দেখো আবার নিম্নে চলে এসে যা উল্টো দিক দিয়ে আসছে, যে মিডিল মানটা আসবে এইখান থেকে, যেটা হয়েছে এইখান থেকে যাওয়ার যাবে, তাহলে এখানে দুটো 1 আছে, তার মানে এটাও সেম 1 2 3 2 1। এই দেখো এদিকেও 2 1 আছে, এদিকেও আবার 2 1 গেছে,
তার মানে এখানে 3টে একের গুণফল আছে, বুঝতে পেরেছো? একের ক্ষেত্রে তার রিপিট হয় এটা। একের ক্ষেত্রে রিপিট হয় এগুলো, কেন হয় গুণ করে দেখো এবার, 3টে এক গুণ করে দেখো, তাহলে 3 ওকে যদি করো 1 দিয়ে গুণ করলে সেই একই আসবে, আবার একটা আসবে, আবার সেই 3টে একই আসবে, আবার আসবে 3টে একই আসবে, তাহলে কী হলো আলটিমেটলি 1 2 3 2 1, বুঝতে পেরেছো? হ্যাঁ। তাহলে এবার দেখো এখানে 4 আছে, 4-এর আগে দেখো 3 2 1, আবার 3 2 1, মানে 4টে এক আছে, এখানে 5 আছে, একের ক্ষেত্রে এগুলো হয়। নেক্সট, এই অঙ্কটা খুবই সোজা, দুই পক্ষকেই যোগ করে দাও, দুই পাশের পক্ষকেই কী করে দাও, যোগ করে দাও, ঠিক আছে? তাহলে এ প্লাস বি প্লাস সি রাখছি, আর এখানে মাইনাস কমন নিয়ে নাও, মাইনাস কমন নিয়ে 1/a প্লাস, ছোটো করে লিখে একটু, তাহলে এ পাশে এ প্লাস বি প্লাস সি, আর মাইনাস কমন নিয়ে কী করে দিলাম, ওটাকে 1/a করে দিলাম, প্লাস 1/b করে দিলাম, আর এটা প্লাস 1/c করে দিলাম, আর এই পক্ষে কী আছে এ সি বি, তাহলে এ প্লাস বি প্লাস সি, তাহলে সমান সমান ওপাশে কী আছে এ প্লাস বি প্লাস সি। এবার একটা সিম্পল জিনিস দেখো, এ পাশে এ প্লাস বি প্লাস সি আর এ পাশে এ প্লাস বি প্লাস সি, তাহলে এ পাশে যদি যায় তাহলে কী হয়ে যাবে, তাহলে কি বিয়োগ হয়ে যায়, তাহলে এ পাশগুলো সব মাইনাস হয়ে যাবে ও পাশে, তার মানে এইটা এটা কী হয়ে যাবে, ভ্যানিশ হয়ে 0 হয়ে যাবে। 1/a প্লাস 1/b প্লাস, বিয়োগ করছে কিন্তু বিয়োগের ক্ষেত্রে বিয়োগ হয়ে যায়, ঠিক আছে, বিয়োগ হয়ে গেল, কারণ দেখো এখানে এ আবার বোকামি কোনো যেন লিখো না যে এ গিয়ে আবার এ পাশে গিয়ে মাইনাস এ মাইনাস বি, কেটে যাবে তো সব, বুঝেই যাচ্ছ। তাহলে এইটার ভ্যালু পড়ে রয়েছে কত, 0। ওকে, আচ্ছা এই মাইনাসের ভ্যালু, এটাকে যদি আমি এ পাশে মাইনাস দিই তো কী হবে, 0-এর সঙ্গে কোনো মাইনাস আর প্লাস হয় না, তো মাইনাস আউট করে দাও। তো এবার এটাকে এলসিএম করো, তাহলে একে যদি এলসিএম করে দিলে হবে কি এ বি সি, তাই তো, তাহলে এ আছে কি নেই, বিসি নেই, আচ্ছা বি আছে কি নেই, সি এ নেই, কি নেই, সি এ নেই, ওকে, আর সি আছে কি নেই, এ বি নেই, আর এটা সমান সমান 0, তাহলে এর ভ্যালু কত, এটা গুণ করলে 0ই আসবে, তার মানে এর ভ্যালুটাই 0, বুঝতে পারছো তো? তার মানেই তো এইটা, এবার সাজিয়ে লেখো, এ বিটাকে আগে লেখো বিসি প্লাস সি এ, এটা সমান সমান কি 0, কারণ কোনাকুনি 0-এর সঙ্গে যারই গুণ করে সে 0 হয়ে যাবে, তাহলে এটার ভ্যালু কত, 0 অ্যান্সার, অপশন নাম্বারে কিছু নেই কিন্তু অঙ্কটায়, দেখে মনে হচ্ছে ভীষণ ব্যাপার ভয়টাই রয়েছে, শুধু তোমাকে প্র্যাকটিসের মাধ্যমে জানতে হবে যে এ পাশে কী করতে হবে, দুটোকে যোগ করে দাও দুই পক্ষকে। নেক্সট, তাহলে এক হতে পারে না এটা, এক কেন, কী করে হবে ভাই, এবির সাথে 0 কোনাকুনি গুণ হবে। তাহলে এবিসি গুণ 0 করলে কী হবে 0 সঙ্গে গুণ করলে 0ই তো হবে ভাই, 0-এর সঙ্গে যাকেই গুণ করবো সে 0 হয়ে যাবে, 0-এর সঙ্গে যদি তোমাকেও গুণ করি তুমিও 0, বুঝতে পেরেছো? 0 দেখো, উপরে তো ছিল না, 0-এর সঙ্গে গুণ ভাগ মানে 0, হ্যাঁ বলো, এই ভগ্নাংশের তো ওটা লবে ছিল না, কোনটা লবে এটা ছিল, তো হরে। এই ভুলে গেছি, লাস্টলি এটা ছিল তো এ বি প্লাস বি সি প্লাস সি, এটা ছিল তো সমান সমান 0, এটা ছিল তো, এটা ছিল, তাহলে এর নিচে কিছু নেই মানে কি আছে, এক আছে বলতে চাইছো, হ্যাঁ পাগল নাকি তুমি, গুণ ভাগের 0-এর নিচে কিছু থাকে, আচ্ছা ঠিক আছে, তোমার বক্তব্যই যাচ্ছে, চলো, তাই কি এখানে কি এক যদি থাকেও, তাহলে এক যদি হয় কত হয়ে যাবে, এবিসি ওকে এবিসি ওকে এগুলো তো এইটাই হবে, তাই তো, একই হবে, ঠিক আছে নাও, তাই এইটা গুণ করলে তো এইটাই হবে, আর এবিসি সমান কী হবে, 0ই তো হবে, একই তো বক্তব্য আসছে, বুঝতে পেরেছো না, এখনো ক্লিয়ার নেই, যেখানে গুণ ভাগের, হ্যাঁ এখানে যদি প্লাস 1 থাকতো আমি একই করতাম, এখানে 1 ছিল না বলে 0 করি। তুমি এক করতে যদি ভুল হয়ে যেত তোমার, ঠিক আছে, মাথায় রেখো ভাই, কখনো তুমি দেখেছো 0/2 0/1 কখনো দেখেছো, হয় না এগুলো, কারণ 0-এর সঙ্গে এটা মানে তো ভাগ, 0-এর সঙ্গে গুণ ভাগ মানেই 0 সে, এটা মাথায় রেখো। নেক্সট, একটি সমান্তর প্রকৃতির সপ্তম পদে, সমান্তর প্রকৃতির অঙ্কের ক্ষেত্রে যখন এই পদ সংখ্যা চাইবে তখন একটা সূত্র মনে রাখতে হবে, কি সূত্র, এ এন এন মাইনাস 1 ডি, এইটা মাথায় রাখলে এ প্লাস হবে দাদা, এ প্লাস
আচ্ছা প্লাস ডি না, সেটা a প্লাস n মাইনাস 1 ইনটু d। ওকে a ওকে হলো প্রথম পদ, n হলো n তম পদ, আর d হলো ডিফারেন্স। ঠিক আছে। তো এখানে ডি মানে ডিফারেন্স, ঠিক আছে, ভেরি গুড। এখানে আগে আমাকে বের করতে হবে, দেখো এন এর ভ্যালুটা পেয়ে যাচ্ছে, কিন্তু ডি এর ভ্যালুটা আমাকে বের করতে হবে। তাহলে এক্ষেত্রে দেখো প্রথম বলেছি কি, একটি সমান্তরাল প্রকৃতির সপ্তম পদের 7 গুণ, তো পরে আসছে 7 গুণ, তো সপ্তম পদটাকে মানে কি, তাহলে আমরা বলতে পারি a7 মানে কি হয়ে যাবে, ডাইরেক্টলি করো এ প্লাস মানে 7 প্লাস n-1 মানে কত হয়ে যাবে, আচ্ছা এখানে এ রাখো, এটাকে এ রাখো, সরি এন এর ভ্যালু আছে কিন্তু এর ভ্যালু তো নেই, এখানে এর ভ্যালু কি আমরা জানি না। এ প্লাস এখানে n-1 মানে 7-1 মানে কত হবে 6, আর গুণ ডি আছে 6d, পেয়ে গেলাম। সিমিলারলি তাহলে 11তম পদ বলে, তাহলে 11তম পদ সমান সমান কী লিখবো, ডাইরেক্টলি একই রকমভাবে কী লিখতে পারি, এ প্লাস 1 কমে যাচ্ছে, 1 করে কমে গিয়ে কী লিখবো 10d। এইগুলোই কিন্তু তোমাকে টাইমটাকে কমাতে হবে। আর এখানে আর একটা দিয়েছে, পরে আসছি যদিও বা, আর এখানে বলছে অষ্টাদশ পদ, তাহলে অষ্টাদশ পদ মানে কী হবে 11-18 মানে কি লিখবো এ প্লাস 17d। এই পর্যন্ত ক্লিয়ার আছে কিনা বলো, ক্লিয়ার থাকবে, অঙ্ক শেষ। অষ্টাদশ পদটি কত হবে সেটাকে আমার বের করতে বলা হয়েছে, তাহলে এর ভ্যালুটা আমাকে বের করতে হবে। এইটুকু ক্লিয়ার আছে, তাই বলো, ক্লিয়ার থাকলে অঙ্ক শেষ। তাহলে দেখো এখানে a7 মানে এইটা, a11 মানে এইটা, মানে এ একাদশতম, কিন্তু এবার অঙ্কে চলে আসো, বলছি প্রগতির সপ্তম পদের 7 গুণ, মানে এর আবার 7 গুণ, ঠিক আছে, এর 7 গুণ মানে এর 7 গুণ করলে কত হবে 7a প্লাস 42d। এটা আবার কার সমান বলছে, একাদশতম পদের 11 গুণের সমান, তাহলে এর আবার 11 গুণের সমান, তাহলে এর 11 গুণ মানে 11a প্লাস 110d। তাহলে এখান থেকে আমরা দেখো ইজিলি এর ভ্যালুটা বের করতে পারবো, ঠিক আছে, দেখো কী হবে। তাহলে এখানে 11, এটা বড় আছে এপাশে রাখি, তাহলে এখানে ক্যালকুলেশন করলে কি আসছে, ক্যালকুলেশন করো, তাহলে দেখবে একটা সিম্পল লজিক, দেখো এখানে দেখো 4a সমান 68। 7a মাইনাস 11a সমান সমান, দেখো এই পাশে কি আসছে প্লাস 110d মাইনাস 42d, তাহলে আলটিমেটলি কত আসছে দেখো -4a ইকুয়াল টু 68d। 4 দিয়ে কাটবো, এখানে চলে আসলো কি 17, তাহলে শুধু এ সমান সমান কী হয়ে যাবে, এ পাশে মাইনাস আছে তাহলে -17d করে দাও, দুপাশে মাইনাস নিয়ে নাও, তাহলে মাইনাসটা এই কাজটা কী হলো, মাইনাস এর সঙ্গে দেখো মাইনাস মাইনাসে কী হয়ে যাবে প্লাস, দুপাশে মাইনাস যোগ করে দিতে হয়, জানো তো এগুলো, এই মাইনাস আছে মানে এই পাশে যেটা থাকবে তার সঙ্গে মাইনাস হয়ে যাবে, কেন হয় দুপাশে, কারণ এটাকে আমার এর ভ্যালু দরকার, এর ভ্যালু যদি দরকার হয় তাহলে এই পাশে যদি মাইনাস এর এর সঙ্গে মাইনাস গুণ করে দিই, তাহলে এই পাশেও মাইনাস গুণ, দুপাশে মাইনাস গুণ করে দাও, দেখো এটা প্লাস হয়ে গেল, ওটা মাইনাস, এই জন্য মাইনাসই মানে এর ভ্যালু সেটা যেটা আসবে তার মাইনাস করে দেবো, তাহলে -17d অ্যান্সার। তাহলে এর ভ্যালু পাঠিয়ে দাও এখানে, তাহলে 18 ভ্যালু পেয়ে যাবা, সুতরাং তাহলে দেখো এখানে মাইনাস, এই পর্যন্ত ক্লিয়ার আছে কিনা বলো, কোথাও বুঝতে পারছি তাহলে বলবে, তোমাকে এই সূত্রটা মুখস্থ রাখতে হবে, an ইকুয়াল টু a প্লাস n-1 ইন্টু d, ঠিক আছে, এটা ক্লিয়ার রাখলেই কিন্তু তুমি এটা পাবে, এটা পাবে, এটা পাবে। এবার এখান থেকে তোমার এর ভ্যালু পেয়ে গেছো, তাহলে এখানে জাস্ট 18তম পদটা পেতে খুব সোজা, তাহলে a প্লাস 17d, 18তম পদ কী পেলাম a প্লাস 17d, আর এর ভ্যালু কী পেলাম -17d পেলাম, তাহলে a18 এর ভ্যালু পেলাম, অষ্টাদশতম যেটা এটা পেলাম, এর ভ্যালু পেয়েছি -17d প্লাস 17d করবে, এটা কী হয়ে যাবে বিয়োগ করলে 0 ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন বি। নেক্সট, এত কিলোমিটার যাত্রাপথের 120 কিলোমিটার ট্রেনে ও বাকি গাড়িতে 8 ঘন্টা সময় লাগে, ওকে, 200 কিলোমিটার ট্রেনে ও বাকি অংশ গাড়িতে গেলে 20 মিনিট বেশি সময় লাগে। কী করেছিলে, এক্স ধরেছিলে, অপশন টেস্ট ধরে নিতে হবে তো না দাদা, অপশান টেস্ট, আচ্ছা এখানে অপশান টেস্ট কী করেছিলে, 3-4 হবে দাদা, 3:4। অপশান টেস্ট কী করে করলে একটু বলো দেখি শুনি। অপশন টেস্ট কি করে করবে হুম, দাদা? 3 সমান 60, ঠিক আছে, প্রথমটা 60 কিলোমিটার ইয়েতে করেছি, তাই 2 ঘন্টা লাগে 120 কিলোমিটার যেতে, 480 আছে,
আচ্ছা তুমি বলছো যে কি, আচ্ছা 480 আছে, 3 সমান বললে 3 60, সমান সমান 7 করেছি আমি 60 ধরেছো মানে 2 ঘন্টা ধরে নিয়েছি। ওকে, 2 আর ঘন্টা। তারপরে বাকি আছে তোমার টোটাল তোমার যেটা 480। বক্তব্যে 480, 480 মানে হচ্ছে বাকি আছে কত সময়, 6 6 48 80, 8 দিয়ে ভাগ 80 দিয়ে 8। যে 60:80 করেছো তাই তো? ঠিক আছে, ধরে নিয়েছি, হ্যাঁ হয়ে গেছে, ও এক যুক্তি খাটিয়েছে, হয়ে গেছে, রাউন্ড ফিগারে করলো, ব্যাস চলে আসলো। ঠিক আছে, ও যেটা করেছে ওরও কিন্তু হয়ে গেল, ভেরি গুড। চলো, ট্রেন ও বাকি গাড়িতে গেলে 8 ঘন্টা সময় লাগে। চলো, এখানে একদম যদি করতে হয় বেস ফর্ম দিয়ে, আর একটা সিস্টেম করা যেতে পারে, দেখো 120 আর 200 ডিফারেন্স কত গো? 80। এটা দেখেও বোঝা যেতে পারে। এবার এটা কি ডিফারেন্সিয়েশন কার, ট্রেনের। আচ্ছা, এরকম করে হবে না দাদা, এরকম 80 করে বার আসবে না, 80 যদি আসে তো এক্ষেত্রে আসবে না, এক্ষেত্রে করলে আসছে না, আমি দেখেছি, কারণ এই পাশে ধরো মান কমে যাচ্ছে, তাই তো? তাহলে আমরা এক্স ধরেই করি। তো ধরে নিলাম, দেখো 120 কিলোমিটার ট্রেনে, ধরে নেবো এক্সের গতিবেগ হচ্ছে, সরি এক্সের গতিবেগ বলছি, ট্রেনের গতিবেগ হচ্ছে এক্স, আর এখানে বলছে গাড়ির গতিবেগ ওয়াই ধরে নিলাম। তাহলে আলটিমেটলি এখানে কি হয়ে যাচ্ছে, 120 গেছে ট্রেন, সময় বের করে নিচ্ছি, তাহলে এটা সময় পেলাম, প্লাস এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে 480/y ইকুয়াল টু 8 ঘন্টা। ওকে, 8 এই একটা ফরম্যাট। তো এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে এই 8টাকে প্রত্যেকটা থেকে যদি কাটাকুটি যায় কেটে দাও, কেটে ছোটো করে নাও। বোঝো তো এগুলো, যদি প্রত্যেকটা সঙ্গে কাটাকুটি যায় তবে করতে পারবে, নাহলে হবে না। জানো তো এগুলো নাকি? জেনে নেবে, না জানলে জেনে নেবে। প্রত্যেকটার সঙ্গে যদি কাটাকুটি যায় করাই যায় এটা। তো এটাকে আমরা লিখতে পারি কি, 15/x, 8 15 120 যেহেতু, প্লাস 60/x ওয়াই ইকাল টু 1, প্রত্যেকটার সঙ্গে আমরা 8 ভাগ করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, তারপরে এই পাশে আর একটা ক্যালকুলেশন করতে হবে, বলেছে 200 যখন যাবে, মানে 200/x প্লাস 400/y, প্লাস নট মাইনাস। তখন আচ্ছা মাইনাস কেন, প্লাস প্লাস। মাইনাস কেন হয় ভাই, সময় তো যোগ না, এবার 20 মিনিট বেশি সময় ঠিক লাগে। আছে ঠিক আছে ঠিক আচ্ছা আছে। 20 মিনিট বেশি সময় মানে কি, তার মানে 8 ঘন্টা প্লাস 20 মিনিট মানে লিখতে পারি কি 1/3, তাহলে 1/3 যদি লিখে তাহলে 3 8 24, 25/3, 25/3 ঠিক আছে দাদা, মাইন প্লাস হবে তাহলে দাদা, মাইনাস 25/3 যদি হয়, একই রকম উপায়ে কিন্তু আমরা ভাগ করব। কবে ভাগ করে দিতে পারি, 25 ভাগ করে যাচ্ছি, দেখো 25 ভাগ যায়, যায় না? হ্যাঁ 8 8 আর 16 লিখতে পারি 8 আর 16, আর এই 3টা কি হবে, এইগুলো বুঝতে হয়। 25/3 যখন ভাগ করছি, দেখো এই 3টের সঙ্গে গুণ হয়ে যায়, দেখো কি লিখতে পারি, তো এই 25 ভাগ করলে দেখা যাচ্ছে 8 আসছে, আর এদিকে কত আসছে, 16 আসছে। এবার এই 3টা যদি আমি এই 3টা, দেখো এই 3টা এখানে আছে, তা সেক্ষেত্রে এই 3টাকেও দিয়েও ভাগ করো, ভাগ করলে কী হয়ে যাবে, আলটিমেট ওটা উল্টে যায়, তো 25/3 কী হবে, 8-এর 25/, মনে করো 25/3, 200-এর 25/3, 3টা উপরে উল্টে গুণ হয়ে যায়, এটাও শিখে নাও। তো গুণ হলে কত হয়, 24/x হয়ে যাবে, কত যাবে, 24/x প্লাস কী গেল 348/y ইকুয়াল টু 1 পড়ে রইল। ঠিক আছে, এবার 1 যখন পড়ে রইলো তখন এটাকে সমান সমান করলে হয়ে যাবে, যেহেতু এটাও 1 এটাও 1, এটাকে সমান সমান করলে কি আসবে সেটা অ্যান্সার করো, দেখো ক্যালকুলেশন করবে, এটা এটা তোমাদের কাজ দিলাম, এটা করবে। আর এখানে যে ভ্যালুটা এসছে 24/x প্লাস 48/y সমান সমান দিয়ে করলে যেটা অ্যান্সার আসবে, দেখবে 9/12 আসবে লাস্টলি, সেটাকে ক্যালকুলেশন করলে 3/4। ঠিক আছে, অপশান বি করে দেবে, এখানে ট্রেনের গতিবেগটা কম আছে। নেক্সট, আচ্ছা এইখানে একটা সূত্র মাথায় রাখবে, যখন এই বড় ত্রিভুজ বা ছোটো ত্রিভুজ থাকে, এখানে একটা সূত্র আছে, কী সূত্র আছে এটা একটু মাথায় রেখো, ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, ঠিক আছে, বাই ত্রিভুজ এডি এর ক্ষেত্রফল, এডি এর ক্ষেত্রফল, ঠিক আছে, ক্ষেত্রফল সমান সমান কী বলছে মাথায় রেখো একটু, এটা এটা ওপরটা এবিসি মানে বিসি স্কোয়ার, স্যার এই ভ্যালু এর স্কোয়ার, বি সি এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই ডিই এর হোল স্কোয়ার।
এরা হচ্ছে সূত্র। সূত্রে জাস্ট মান ইনপুট করবে অ্যান্সার, ঠিক আছে। বড় ত্রিভুজের ক্ষেত্রফল বাই ছোটো ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু বড় বেজের স্কোয়ার সমান এটার স্কোয়ার। তার মানে এটার ক্ষেত্রফল কী হয়, বিসি বাহুর স্কোয়ারের সমান হবে, এডি কী হবে, ডিই বাহুর ক্ষেত্রফলের সমান। এটা মানে এইটা, ব্যাস এই সূত্রটা মনে রাখলে তোমার অ্যান্সার ক্লিয়ার। তো ত্রিভুজ এ বিসি এর ভ্যালু চেয়েছে, এডিই এর ভ্যালু বলেই দিয়েছে 15 বলেই দিয়েছে। আর বিসি স্কোয়ার মানে কত, বিসি সি স্কোয়ার মানে হচ্ছে সি এর 6 এর স্কোয়ার মানে কত, 36। আর এখানে ডিই এর ভ্যালু বলছে 3 স্কোয়ার 9, তার মানে আলটিমেটলি 4। তাহলে এবিসি সমান সমান কত, 60। 60 সেমি স্কোয়ার, অপশন ডি। কিন্তু তোমাকে এটা মনে রাখতে হবে, বড় ত্রিভুজ এর ক্ষেত্রফল বাই ছোট যে মিডিলে যে থাকে ছোট ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু তাদের বেজের স্কোয়ার, ব্যাস আর কিচ্ছু না। কিন্তু তাহলে এই সূত্রটা তোমাকে জানতে হবে, পরিমিতির অঙ্ক কিছু করার নেই, পরিমিতির অঙ্ক। একজন ব্যাটসম্যান তার 12তম ইনিংসে 120 রান করলো, ওকে 120 রান করেছে, গড় রান 5 বৃদ্ধি পেল। আচ্ছা 12তম ইনিংসে গড় রান 5 বৃদ্ধি পেয়েছে মানে কি, আগের ইনিংস থেকে কত রান এক্সট্রা করেছে, আগের ইনিংস থেকে 5 বরং 60 এক্সট্রা করেছে, 120 রান করেছে, বলছে 5 বৃদ্ধি পেয়েছে, তাহলে গড়ে 5 বৃদ্ধি, তাহলে 12টা ইনিংস মানে টোটাল কত বৃদ্ধি, 60 বৃদ্ধি। মানে আগে যা রান করেছিল তার থেকে 60 রান এক্সট্রা করেছে, তাহলে আগে কত রান করেছিল, 60 রান করেছিল, তো 60-এর সঙ্গে 60 যোগ করে 120 আর আগে 60 রান করেছিল। তাহলে বলছে 12তম ইনিংসের পর গড় কত, তাহলে 60 প্লাস 5 বৃদ্ধি, টোটাল কত হলো 65। হ্যাঁ বলো, বলো কি বলছো। বলছিলাম কি এটা এইভাবে করেছিলাম, ওই 12তম ইনিংসে 120 রান করেছে, 5 করে কমিয়ে দিলে 11তম ইনিংসে 5 এবং 55, এটা বাদ দিয়ে করেছি, এইভাবে করলে হবে? হ্যাঁ হবে না কেন, 120 মাইনাস 55 একবার আনসার চলে আসবে, আচ্ছা আচ্ছা, কেন হবে না। তুমি এখানে 11 কেন ধরেছো বলো দিনই, কারণ হচ্ছে তুমি 12তম ইনিংসটাকে বাদ রেখে দিয়েছো, তুমি 11তম ইনিংস ধরেছো, তাহলে 12তম ইনিংসের পরে যেটা পড়ে আসে সেটা পেয়ে যাবে, একই গল্প। নেক্সট দেখো, আচ্ছা এটা তো ইজিলি করতে পারবে, দুটোই ট্যান সাইনাস। আচ্ছা এখানে যোগ করে দেবো, এই দুটোকে যোগ আছে মানে, গুণ আছে মানে, কী করতে পারে এটা, আচ্ছা ট্যান, এটা মাথায় রেখে একটু, যে ট্যান এগুলো জানো তো, ট্যানের উল্টো কি কট, যেটার উল্টো সেটা মানে কি, ট্যান ইকুয়ালটা কি হয়ে যায় 90 ডিগ্রি মাইনাস কি হয়, থিটা। তাহলে এটা মানে কি কট, এটা মানে কি কট, ঠিক আছে। এটা মানে যদি কট হয় তার মানে কী লিখতে পারি, আর এখানে এই থিটার ভ্যালুটা কত আছে 80, মানে 90 থেকে 80 বাদ দেবো, দিলে কত হবে কট 10 ডিগ্রি। কট 10 ডিগ্রি, এটা মাথায় রেখো। হ্যাঁ তাহলে এটা মানে আমরা লিখতে পারি কি কট 10 ডিগ্রি, লিখতে পারি তো 90 থেকে বিয়োগ আর কি 10 ডিগ্রি, ইন্টু এখানে রয়েছে ট্যান 10 ডিগ্রিকে আমরা কী লিখতে পারি 1/cot 10 ডিগ্রি, আর আগে ট্যান 10 ডিগ্রি পরে আসছে, কেটে যায় তো, এটা 1 লাগবে, তাহলে 1/cot করে দিতে পারি, 1/cot করে দাও ডাইরেক্ট, ট্যান মানেই উল্টে যায়, 1/cot করে দেওয়া, 1/cot 10 ডিগ্রি, ঠিক আছে। প্লাস এখানে দেখো সাইন স্কয়ার 70 আর সাইন স্কয়ার 20 যোগ করলে কত হবে, 90 সাইন স্কয়ার 90, যদি যোগ আছে যোগ করে দেবো, 90, যোগ না থাকলে এখানে আর একটা সূত্রতেও করা যায়, কস স্কয়ার থিটা ইকুয়াল টু, ওইটা করলেও চলে আসবে সেই 1, কিন্তু সাইন আমার যেহেতু যোগ তাহলে যোগ করবো, কারণ আমরা জানি সাইন স্কয়ার 90 মান তো 1 হয়, এ তো সোজা আরও, 1 হয়, তাহলে ওইটা যোগ করবো, যোগ রয়েছে যখন। তাহলে এবার এখানে দেখো কট 10 কেটে যাবে, এখানে 1 পড়ে থাকবে, 10 কেটে যাবে, তাহলে এখানে থাকছে কত 1 প্লাস 1 সমান 2, অ্যান্সার 2। কেউ আবার এটাকে করতে জানো যে সাইন, এটা করলে করতে পারো, কোনো সমস্যা নেই, যে সাইনের উল্টো কী হবে কস, করা যাবে দাদা, তাহলে কস মানে কস স্কোয়ার 20 প্লাস সাইন স্কোয়ার 20, এবার আমরা দেখেন থিটার ভ্যালু তো সেম আছে, এখানে কোনো অসুবিধা নেই, তাই তো সেম আছে, তাই সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে কত, তো থিটার ভ্যালু তখন 20, থিটা সেম আছে, অসুবিধা নেই, 1 হয়, সেখানেও 1 এখানেও 1 করে করা যায়, তা করবো না তো, কারণ এখানে ইজি রয়েছে যখন কেন করতে হবে, ওটা ভাববো কেন। আচ্ছা প্রথম গোলকের ব্যাসার্ধ দ্বিতীয় গোলকের ব্যাসার্ধের 3 গুণ, আচ্ছা প্রথম গোলকের ব্যাসার্ধ দ্বিতীয় গোলকের 3 গুণ, আচ্ছা দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ 1 হয়, এটা হবে কত 3, তাই তো করতেই পারি আমরা। তাহলে এবার দেখো প্রথম গোলকের আয়তন দ্বিতীয় গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সমানের সমান হবে, আচ্ছা এটা বোঝো,
প্রথম গোলকের আয়তন দ্বিতীয় গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সমানের সমান হবে। ক্ষেত্রফলের সমান এর সমান, তার মানে কি জানো? আচ্ছা, এটার আগে সমান সমান হবে, এটা আয়তন আর এর সমান হবে। এবার দেখো, এটা প্রথমটার simple। আয়তন, দ্বিতীয়টার বক্রতল। তার মানে সমান যখন হবে, যদি উল্টোটা ওদের রেশিও, ক্লিয়ার তো? সমান যদি বলে তাহলে উল্টোটার কি? যখন সমান বলে উল্টোটা কি হয়? আয়তন আর বক্রতল তো সমান বলেছে, আরে বাপু, ব্যাসার্ধ সমান করে দিচ্ছি। আমি ব্যাসার্ধ দেখো, এখানে সমান বলেছে তো। সমান যদি বলে রেশিও কি হয়? উল্টোটা হয়ে যায় না? ভুলে গেছে এরা। হ্যাঁ হ্যাঁ, উল্টো হয়। উল্টোটার রেশিও হয়ে যাবে। তাই যদি হয় তাহলে দেখো, এবারে বলেছে প্রথমটার আয়তন, প্রথমটার আয়তন, একের আয়তন কত? একই হবে। আর তিনের পরেরটার স্কোয়ার, তাহলে স্কোয়ার করলে কত হবে? অপশন সি, 9 হবে। কত সোজা হয়ে গেল না? শুধু 9 আসছে না দাদা? একের 9 রে বাবা, এখানে বলেছে দেখো আয়তন, বলছে প্রথম গোলকের আয়তন দ্বিতীয় গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সমানের সমান। কি বলেছে? সমানের সমান, তার মানে কি? সমানের সমান মানে কি? সংখ্যা মানের সমান। ঠিক আছে, তাহলে একের একের 9 আসবে রে বাবা। আমি সূত্রই বসিয়ে দাদা করেছি, কিন্তু 3 এটা ক্লিয়ার করি, এটা সূত্র বসিয়ে করলে ভালো হয় না? একদম সেটা করে দিচ্ছি। চলো, তো সূত্র ধরেই করে দিই তোমাদের। এটা আরও ইজি ছিল, কিন্তু সূত্র ধরে না হলে তোমাদের হবে না বাপু, কি আর করা যাবে। চলো সূত্রই যাই। সূত্র কি বলছে? তার মানে বলছে সমগ্র গোলকের ব্যাসার্ধ যদি প্রথম গোলকে R1 ধরি, দ্বিতীয়টা কি হয়ে যাবে? R2। এর হচ্ছে প্রথম গোলকের ব্যাসার্ধ দ্বিতীয় গোলকের ব্যাসার্ধের 3 গুণ। তার মানে কি বলতে পারি? যদি আমরা ব্যাসার্ধ R ধরে থাকি, তাই তো, যদি আমরা ব্যাসার্ধ R ধরি, তাহলে প্রথম গোলকটা কত? 3R, তাই তো? চলো, হ্যাঁ, এবার প্রথম গোলকের আয়তন, আচ্ছা প্রথম গোলকের আয়তন কত হয়ে যাবে? 4/3 পাই আর কিউব। 4/3 পাই আর কিউব। পাই আর কিউব। তো পাই আর কিউব এখানে কত? 27 আর কিউব। ওটা হচ্ছে 3 এর কিউব 27। আচ্ছা, তারপরে এখানে আয়তন গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সংখ্যা মানের সমান। আচ্ছা, বক্রতলের ক্ষেত্রফল মানে কত হয়ে যাবে এখানে? 4 পাই আর স্কয়ার। 4 পাই আর স্কোয়ার। ওকে, তাহলে এখানে যদি এই হয় তাহলে 4 পাই আউট করে দিতে পারি। 3 দিয়ে কাটলে কত আসবে? 4 পাই আউট। 9 হয়ে যাবে। 9 হবে। 9 কেটে হবে। দাও, দিয়ে একটা আর থাকবে। এবার এখানে কেটে দাও। 1/9 হবে। আর সমান 9 হবে, 3 গুণ। এবার এখানে দেখো, এখানে কি আর আর কেটে গেল, আর থাকলো। তাহলে আর সমান সমান দেখ, এখানে কিছু না, মানে 1 আছে, আর এবার কি 9, তাহলে 1/9। দাদা এই 3 গুণ হবে তো, প্রথমটা বলেছে। কোনটা? এইটা তো x এর মান তো 9 বেরোলো। প্রথম গোলকের ব্যাসার্ধের বলেছে- সংখ্যা মান বের করো। আচ্ছা, প্রথম গোলকের হ্যাঁ। ব্যাসার্ধের সংখ্যা মান এটা কত আসছে? 3 9 27। 1/3। হ্যাঁ, ওটা তো 27 বেরোয়, মানে x এর মান তো 9 বেরোলো। দাঁড়াও বলছি। 1/3 হয় তো তাহলে হিসেবে। এর 1/3 হবে না দাদা? 1/3 করলে অ্যান্সার আসবে? প্রথম গোলকের ব্যাসার্ধের সংখ্যা মান কত? হ্যাঁ, ব্যাসার্ধ তো 1/3 হবে। প্রথম গোলকের ব্যাসার্ধের সংখ্যা মান চেয়েছে, মানে সংখ্যা মানের সমান হবে। এটা কি করে কি করলে? এটা আছে, এটা 3 হয়। এটা 1/3 করো, ঠিক আছে? 1/3 হবে। 1/3 হবে, কারণ দেখো আর এর ভ্যালু বেরিয়েছে, কারণ এখানে বলছে ব্যাসার্ধের সংখ্যা মান। ব্যাসার্ধ কখনো রুটের মান আসবে না গো, ব্যাসার্ধ রুটে আসবে? আসবে না তো। 1/3 হবে, ঠিক আছে, 1/3 হবে, কিন্তু অপশনে তো দেখছি না। প্রথম গোলকের আয়তন দ্বিতীয় গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সমান হলে, আরেকবার দাঁড়াও তো। দাদা 4/3 পাই আর কিউব। যদি দাদা ওখানে বলতো দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ কত, তখন 1/9 হতো। দাদা বলছি কি 4/3 পাই আর কিউব। আচ্ছা আচ্ছা, বলছি প্রথম গোলকের ব্যাসার্ধ দ্বিতীয় গোলকের ব্যাসার্ধের 3 গুণ। আচ্ছা, এখানে ভুল করেছে, হ্যাঁ এখানে ঠিকই বলেছো, এখানে
সেকেন্ডটা হলো ঠিক হতো। হ্যাঁ বলো, কি বলছো বলো। বলছি কি 4/3 পাই আর কিউ সমান সমান হচ্ছে 4 পাই আর আর কি আর স্কয়ার সমান সমান। হুম তাহলে এখানে 4/3 পাই আর 3 কিউ যেহেতু 27। আচ্ছা দেখছি প্রথমটা। আগে 4 আউট করে দাও, 4 আউট করলে ঠিক আছে। প্রথমটা যে 4 আউট করে দাও, 4 আউট করে দাও, পাই পাই আউট করে দাও, ঠিক আছে। তাহলে আর কিউ বাই তাহলে 3, আর দ্বিতীয়টা কত, আর স্কোয়ার, তাই তো। 4 পাই পাই আর পাই উড়িয়ে দাও দাদা। উড়িয়ে দিয়েছি তো। 4 পাই কাটা দিলে তাহলে x এর মান হবে 9। আরে হ্যাঁ বাপু, সেই একই বিষয়। তাহলে 9 হলে ওটা ছোটটা x এর মান। হুম তাহলে ও 3 গুণ করলে তো 27 আনসার হয়। 3 গুণ করলে 27 কি করে হয় রে পাগল? আর মানে এখানে আর কিউব মানে কত থাকছে, আর এর মান তো 9 1 বাই 9 বেরোচ্ছে থাকছে না পাগল। 4 পাই কাটা দিলাম ওদিক থেকে আরে আর কিউব এখানে রয়েছে কি, আর কিউব মানে কি, এখানে আর কিউবের ভ্যালু কত, 3 আর কিউব, তাই তো। বাই হচ্ছে কত, 3 ছিল, ইন্টু এ পাশে আর স্কোয়ার আছে, তাহলে আর স্কোয়ার থাকে সমান সমান আসছে এটা। 3 দিয়ে কাটলে দেখো, সরি এটা 27 হবে, 3 9 27, তাহলে এখানে আর কিউব বাদ দিলে এখানে কিছু মানে 1 আছে রে বাবা, আর এখানে আর আছে, তার মানে কি শুধু আর এর ভ্যালু কত আছে, 1/9 হয়ে যাবে না। এবার এটাকে দেখো, এটা প্রথম, এটা সেকেন্ডটার অ্যান্সার ছিল। হ্যাঁ এখানে সেকেন্ড আবার 16টা যদি বলতো তাহলে আনসার হতো, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, এমনি এখানে যে হিসাবে দিয়েছে তাকে 3 গুণ করতে হবে, তাই 3 গুণ করলে কত হবে, 1-এর 3 হবে, হ্যাঁ, নাহলে ভুল হয়ে যাবে। নেক্সট, এ ও বি এর সাপ্তাহিক আয়ের অনুপাত 7:11, ব্যয়ের অনুপাত আমরা ক্রস প্রোডাক্ট করবো বলেছে, হ্যাঁ, এবং ব্যয়ের অনুপাত 3:5, ডিফারেন্স যদি সেম থাকতো কোনো ব্যাপার ছিল না। 300 টাকা সঞ্চয় করে, 300 টাকা করে সঞ্চয় করে, ঠিক আছে, উভয় 300 টাকা করে সঞ্চয় করে, তাহলে এও 300, এও 300 টাকা করে সঞ্চয় করে। তো এদের ডিফারেন্স করলে দেখা যাচ্ছে 3 11 33, 5 7 35, ডিফারেন্স কত, 2। আর এখানে দেখা যাচ্ছে কত, এই ডিফারেন্স দিয়ে গুণ করলে হয়ে যায় 600। তার মানে এক মানে কত, 300। ও এদের ডিফারেন্স সেমই আছে দেখো, নাকি না সেম নেই, তাহলে এক মানে 300, তাহলে এক মানে যদি 300 হয় বলেছে, তবে তাদের আয়ের সমষ্টি কত, সমষ্টি কত, 7 আর 11 কত হয়, 18। তাহলে 18 গুণ 300, 3 18 54, অপশান বি। ক্রস প্রোডাক্ট করবে অঙ্ক, হ্যাঁ সোজা হবে। সে তোমার উল্টো পাল্টা থাকো, সঞ্চয় কখনো কোনো আলাদা দেবে, তাও দেবে, ক্রস প্রোডাক্টে আনসার চলে আসবে। একজন পুরুষ বা 2জন মহিলা বা 3জন বালক একটি কাজ এতদিনে করতে পারে। আচ্ছা এখানে এফিসিয়েন্সি বের করবো, এফিসিয়েন্সি বের করলে কী করতে হয় মনে আছে, এলসিএম এলসিএম করবো। এগুলোর এফিসিয়েন্সি করতে গেলে ব্যস্ত না, মানে এলসিএম করো, 3 2 আর 1, এলসিএম কত, যখন বা থাকবে এলসিএম করো, 6 হয় এলসিএম। 6 যদি হয় তাহলে পুরুষ করে 6 ইউনিট করে, একজন মহিলা করে কত ইউনিট করে, 3 ইউনিট করে, আর একজন বালক করবে কত, 2 ইউনিট করে। তাহলে এটা আসলে ওদের এফিসিয়েন্সি। তো যে কোনো একটা পাই তুমি মোট কাজটা বের করে নিতে পারো। দেখো একজন পুরুষ করে 6 ইউনিট, আর সেটা কদিন করেছিল, 121 দিন, এটা আসলে কি মোট কাজ। বা তুমি যদি করো যে 2 ইন্টু, দেখো ওদের এফিসিয়েন্সি গুণ করো, সেই 6ই আছে মোট, ঠিক আছে, 6ই আছে, যেহেতু মোট তলায় পেয়ে গেছে দেখি এটা 6 এলসিএমটা, তো এটা পেলাম মোট কাজ। আচ্ছা একজন পুরুষ, আচ্ছা মোট কাজ পেলাম 6 ইন্টু 121, তাহলে বলছে একজন পুরুষ মানে কত ইউনিট করবে, 6 ইউনিট, একজন মহিলা 3 ইউনিট, একজন বালক মানে টোটাল কত করবে, 11 ইউনিট। তাহলে এক এক দিনে একজন পুরুষ, একজন মহিলা, একজন বালক 11 ইউনিট করে, তাহলে 11 ভাগ করলে 11 11 121, তাহলে 6 11 66 দিনে কাজ শেষ হবে, অপশান এ। তারা কি বলছে, একজন অসাধু ব্যবসায়ী জাল বাটখারা ব্যবহার করে কোনো দ্রব্য ক্রয় ও বিক্রয় উভয়কেই 20% করে ঠকায়, মোট লাভের শতকরা হার কত। কিছুই নেই, তোমরা সব থেকে বেস্ট প্রসেস দেখো, দুই পাশেই দেখো ঠকাচ্ছে, মানে দুই পাশেই লাভ, তাহলে একটা 120 ইন্টু 120/100 করে দাও, সবথেকে সোজা মেথড। বলছি দাদা এই অঙ্কটার কত যে 12 12 144, কী আছে 12 12 144, এই মেথডটা করো, 12 12 144, তো এই কারণে এটাই বেশি ম্যাক্সিমাম গ্রহণযোগ্য। তাহলে এখানে কত পার্সেন্ট থাকছে, 44%, অপশন নাম্বার এটা। দাদা তুমি দুদিন আগে একটা অঙ্ক দিলে, সেটার উত্তর নিয়ে এলো 25 পয়েন্ট কত ধরনের উত্তর নিয়েছিল, কে নিয়েছিল, তোমার ওই সেটাই মানে ছিল করেছিল। যাই হোক এটা করো, এবি সূত্র ধরে করো, ঠিক আছে, এবি সূত্র ধরেই করে এটা। তো আমি যেটা বললাম কি, এটা এইভাবে করবে এবার থেকে, যখনই বলবে দুই পাশেই কি হচ্ছে ঠকাচ্ছে, কিচ্ছু না, দুই পাশে ঠকাচ্ছে মানে দুই পাশেই লাভ, তাহলে 100 টাকা যদি বেশ করি, এ পাশে 120%, এ পাশেও 120%, গুণ করবে 100 ভাগ করবে,
করে 100 দিয়ে মাইনাস করে দাও, আর কিছু করার দরকার নেই। তাহলে 12 আর 144, তাহলে 100 থেকে কত বেশি বা কম সেটাই অ্যান্সার আসবে, অপশন ডি অ্যান্সার। কোনো মূলধন চক্রবৃদ্ধি সুদে 2 বছরের সুদে আসলে এত টাকা, 3 বছরে এত টাকা, 3 বছরের সুদে আসলে কত হলো? 6, 2, 1, 14। ঠিক আছে, এ আসছে। এর একটা জিনিস বলো, তোমাদের বলেছিলাম যে 2 বছরের যেটা সুদ আসল, তৃতীয় বছর সেটা কত? তৃতীয় বছর সেটা কি আসল হিসেবে কাজ করে। তাহলে এই যে ডিফারেন্সটা আছে প্রথম বছর, এই দ্বিতীয় বছর তৃতীয় বছর, ওই হচ্ছে সুদ কত টাকা সুদ, দেখো ডিফারেন্সটা বিয়োগ করো। 279 টাকা, মানে 279 টাকা। 5 আর কয় দাও 14, 9 দাও 239। হাতের রইল আমার 1, 7 আর 1 8, 8 আর কয় দাও 11, 3 দাও হাতে রয়েছে আমার 1, 9 আর 1 10, 10 আর কয় দাও 12, 2 দাও হাতে 1, ঠিক আছে 239 আসছে। তাহলে শতকরা মানে 100-এ কত? তো 5 দিয়ে কেটে আমরা যতটা ছোটো করতে পারি, 5 দিয়ে 25 দিয়েও কাটা যায়, 25 দিয়ে কেটে দিয়েছি দেখো 4 25 100, যারা 25 দিয়ে কাটাকুটি যাও না কীভাবে করতে দেখে নাও। আগে আছে 59, 59-এর পরে দুটো ডিজিট বাদ দিয়ে দাও প্রথমে, আর 59-এর ভিতরে কবার যায় মানে 4 গুণ করে দাও, 4 কত হবে? কত? এই 4 ছক 24, হ্যাঁ 4 ছক 24 থেকে 4 বাদ দিত, কিন্তু এখানে আমার 3 আছে 39, হ্যাঁ ঠিক বলেছে 239, কাটাকুটি করলে 239। যারা 25 করে শিখেছো না কত ইজি দেখো, তাহলে 4% অ্যান্সার, অপশন সি। একবারে দেখো চলে আসছে। একটা কথা বলবো দাদা, বলো। এটা চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কিন্তু হয় না আসল। কোনটা? এই 2 বছরের সুদে আসলে যেটা 5975, হ্যাঁ 3 বছরে যেটা 6214, এটা কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে 5975টা কোনোদিনই আসল ধরা যেতে পারে না। আরে বাবা রে, সরল সুদ তো ধরা যেতে পারতো। এইখানে এ আবার গোলাচ্ছে, দেখো আবার করতে হয় মনে হয়। এই 100 টাকাটা যদি আমি 10% সুদ দিই, 1000 টাকা ধরো, 1000 টাকা যদি 10% সুদ দিই কত হয়? 1100 টাকা। 10% সুদ দিলে 1100 টাকা হচ্ছে, 1100 টাকা টোটাল 1100 টাকা প্রথম বছরের জন্য। এটা প্রথম বছরে গেল, 1 বছর পরে দ্বিতীয় বছরটা কবে? আর দ্বিতীয় বছরে কত আসছে? 1100 10%। 1100 টাকা তো আসল হিসেবে কাজ করে না। বলো বলো, বলছি কত হচ্ছে? ওই তো 110 টাকা হচ্ছে 1310 টাকা। 1310, এটা আবার পরের বছরে আসল হিসেবে কাজ করে। আসল মানে যে একদম প্রথমে যে আসল সে আসল কিন্তু নয়, 1210। তুমি যেটা ভাবছো ওটা নয়। এই আসল মানে সেই আসল নয়, এটা বলতে চাইছি যে এই টোটাল যে সুদ আসল এলো চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে এর ওপরেই সুদ দিতে হবে, সেই হিসাবে আসল। ঠিক আছে, তুমি যেটা যদি ভাবো যে না এটাই আসল, না এটা আসল না, একদম প্রথমে যেটা সেটা আসল। এটা বলা হচ্ছে যে এখানে যে সুদ আসল হয় সেটার ওপরেই পার্সেন্টেজ হিসেবে মানে আসল হিসাবে ধরে সুদ দেওয়া হয়, মানে এটা তোমার কি ধরা হয়? ঠিক আছে। প্রিন্সিপাল ধরা হয়, সেটা বোঝাতে চাইছি। প্রথম দেখো 2 প্রকার মিশ্রণ, জল ও দুধের অনুপাত এত এবং এত, পাত্রটিতে কি অনুপাতের মিশ্রণ দুটি তুলে নতুন মিশ্রণ দুধ দেওয়ার মতো কিছুই না, যোগ করো টোটাল আগে। তো এইটার টোটাল কত আছে? 4 আর 3 7 আছে, আর এটা টোটাল কত আছে? 5 আছে, এটা টোটাল কত আছে? 9 আছে। তো এদের এলসিএম করে দাও, এলসিএম করলে কি আসছে? প্রত্যেকটা মৌলিক পরস্পরের মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা মানে অপর দুটো গুণ করে দাও, মানে 7 নং এর সঙ্গে 63 গুণ করো, ঠিক আছে? তাহলে দেখো 4-এর সঙ্গে 7 নং 63, এবার দেখো 5 নং 45 গুণ করে দাও, 4 45 কত হয়? 315। 180। 4 45 180, 315 তো হয়, ঠিক আছে। দেখো এটার যোগফল যেটা সেটা গুণ করার দরকার নেই, বাকি যেহেতু দেখলাম মৌলিক সংখ্যা প্রত্যেকটা পরস্পর মৌলিক, তাই বাকি দুটোকে গুণ করে দাও, হয়ে যাবে। প্রত্যেকের প্রথমটা নিয়ে কাজ করবে, হ্যাঁ এখানে 2 আছে, এর সঙ্গে যোগফল 5, এটাকে বাদ দাও, তাহলে 7 9 63টা গুণ করো, তাহলে 63 গুণ 2 মানে কত? 126। 126। ওকে, এখানে 9 আছে, 9টাকে নেবো না, নেবো কত? 7 5 7 35, তাহলে 35 গুণ 2 মানে কত? এই 60 উপরে হবে, 60 উপরে হবে। উল্টে দেওয়া আছে দাদা, দুধ আর জল আছে। ওহো ঠিকই আছে, এটা এখানটাও কি বলছে জল আর দুধ, দেখেছো কত সুন্দর এ করে দিয়েছে, তাহলে 7:2, কিন্তু এটা ভেবে নিও বাবা গো, এরকমও থাকতে পারে পরীক্ষার সময়। কিন্তু দেখো এগুলো জল আর দুধ, কিন্তু এখানে দুধ আর জল করে দিয়েছে কনফিউজ করার জন্য, ঠিক আছে? তাহলে এটাকে আমাকে ভেবে নিতে হবে কিন্তু 7:2, নাহলে ভুল হয়ে যাবে কিন্তু। একদম ভালো অঙ্ক, এইগুলোই ভুল করি আমরা, তো সেইগুলো কিন্তু যেন না হয়। যেখানে 7 ধরতে হবে, তাই 7 গুণ কত? 35, 7 গুণ 35 মানে কত? এটা হবে না,
আসছে? বেশি হয়ে যাচ্ছে। না না, এটা হচ্ছে না দাদা। ডিজিট ভুল আছে নাকি? জানি না। দাদা ঠিকই আছে। আর কি হবে না, মিডল পজিশন তো এটা বড় হয় না। না অ্যালিগেশন না, অ্যালিগেশন তো এলিগেশন আসছে ওরকম না। ভাবে হবে না। এলিগেশন হবে। আচ্ছা দেখ, এলিগেশন ওরকম ভাবে আচ্ছা বাদ হবে দাও, না। ওসব বাদ দাও, আমরা অ্যালিগেশন আমাদের মধ্যে করি দেখি। চলো ভগ্নাংশ করেই করি, ঠিক আছে? তাহলে দেখো এখানে বলছে দুধ ও জলের অনুপাত রয়েছে। আচ্ছা, এখানে জল ও দুধ রয়েছে। তো এই পাত্রটি থেকে কী অনুপাতে মিশ্রণ দিয়ে মেশালে দুধ ও মিশ্রণে দুধ ও জলের অনুপাত এত হবে। আচ্ছা, একটা সিস্টেম আমরা করি। চলো এখানে ছোটো মান রয়েছে 3/7, আমার দুধ ধরেই করছি। হ্যাঁ, এটা 3/7 করে দিই। এটাকে সিম্পল ভাবে করলে হয়ে যাবে। 3/7 করি, আর এটাকে 3/5 ধরি। এইখানে যেটা বলে সেটা ধরেই করছি, আর এখানে 2/9 করি। এবার করে দেখো তো কী আসে। দাদা ওটা 3/5 হবে কেন? ওটা 2/5 হবে। কোনটা? আরে ওই যে পরেরটা পরেরটা। করেছে, এত কথা বল। আরে বাবা, আমি দুধটাকে নিয়ে করছি রে বাবা, এটাকে সোজাই রেখেছি। ও, এটা ও 2/9 আচ্ছা হবে, আচ্ছা। এটা সোজাই রেখেছি রে বাবা, তাই করে করছি। এবার করো, সেই একই গল্পই তো আসছে। করো তো, কত আসছে বিয়োগ করে। দাদা পরেরটার কথা বলছি। দাদা প্রথমটা 3/7 ঠিক আছে, পরেরটা হচ্ছে 2/5 হবে। কেন আরে 2/5 না হবে? গো, ওটা দুধ করে কেন বলছি। 2/5 হবে রে পাগলা? আমি তো উল্টে নিচ্ছি রে বাবা, এইটা তো জল আর দুধে, যথাক্রমে দুই প্রকার জল আর দুধের, তো এটা দুটোই তো জল আর দুধ, তাহলে এটাকে যখন উল্টাবো একে উল্টাবো না? আমি একমাত্র লাস্টেরটা উল্টেছি। লাস্টেরটা উল্টালে তোমার অ্যান্সারের সঙ্গে মিলে যাচ্ছে। মিডিলে যেটা, সেটাই একমাত্র দুধ আর জল বলেছে। এ আমার বক্তব্য। আচ্ছা ঠিক আছে, ও বলতে আমি কি করলাম, এটাকে স্থির রাখলাম, এই দুটোকে উল্টালাম, ব্যাপার তো একই। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। ব্যাপার তো একই, ওয়াটার ইজ টু মিল্ক রে আছে রে বাবা, তাহলে এটা কি আসছে? তাহলে আগেরটা করলেও তো চলে আসবে, আগেরটা কোথাও মিস্টেক করেছি আমরা, তাহলে দেখো কোথায় মিস্টেক করেছি, খোঁজো। আগেটা দাদা করলে তো চলে আসবে, আমি তো বলছি আসবে না। আসবে তো অবশ্যই। হবে না এলিগেশনে দাদা। ওয়াটার ইন্টু কি আছে, মিল্ক আছে, ওয়াটার ইনটু মিল্ক। এটা আছে। আচ্ছা, আর এখানে দুধ আর জল, তাই যাই হোক, একটু আমরা এটাকে ধরেই করছি, সবসময় এটাকে ধরা করা ভালো। 2/7 ধরি করি। এটাকে যদি আমরা ওই দুধ আর জল করে নিই, তাহলে 3/7 করে নিচ্ছি এটাকে। এটাকেও দুধ জল করে নিলে 3/5 আসছে। অ্যালিগেশন করলে কি করতে পারি বলো? আর এটা 9 হবে, সরি, যোগ করে 9 হয়। নিচের গুলোকে গুণ করে দাও। না, নিচেরগুলোকে গুণ করলে সে একই গল্পই তো আসবে। এই গল্প আসলে কত আসবে এটা? 35 গুণ 70। 35 গুণ 70। এটা করলে কত আসছে? ওটা 63 49 ইনটু 3 47 47। 7 9 63 ইনটু 3 হচ্ছে ওটা। 7 9 63, গুণ করলে কত হয়? 126। 189 189, সরি সরি, কি বলছি উল্টো পাল্টা। আর এটা? তো 45 ইনটু 3 ওটা হবে না দাদা এলিগেশন। আচ্ছা, এটা এইভাবে আসছে না যখন আমরা ভগ্নাংশ করে এলিগেশন করে দিই, কি হয়? ঠিক আছে, আমাদের সিস্টেমটা তো আছে, ভগ্নাংশ বার করে তো বুঝতে পারলাম না দাদা। করে দাও, এলিগেশন করে দাও। ভগ্নাংশ, ডাইরেক্ট ভগ্নাংশে এলিগেশন করলে যেরকম হয়, দেখো বিয়োগ করো প্রথমে। চলো প্রথম শ্রেণীর থেকে বিয়োগ করো, 3/7 থেকে 2/9 বিয়োগ করলে কত হয়? 13/63 আসে, দেখো। কিন্তু এটা আসার কথা তো। আর এখানে দেখো কত আসছে, কাজগুলো সমান করলে হবে। 17/45। দেখছি বাবা, দেখছি। 17/45 যদি আসে, তাহলে এটা ক্যালকুলেশন করলে কি আসে দেখো তো। প্রথম মিশ্রণ 17/45 অনুপাত দ্বিতীয় আসছে 13/63। 63 করলে কত আসে দেখো তো। আসবে না দাদা। যেটা বেরিয়ে আছে ওটা কোনাকুনি গুণ করে দিয়ে অনুপাত করে দিলে চলে আসছে। দাদা কেন আসবে না বাবা, এর সঙ্গে গুণ করে দাও। কেন আসবে না? এবার তো চলে আসবে। সামান্য ভগ্নাংশে কনভার্ট করার জন্য এলসিএম করে দাও। 9 কমন, তাহলে এর সঙ্গে দেখো এর ভিতরে 9 আছে, এর ভিতরেও 9 আছে, নেই কি 5, তাহলে 5 তার এটা 65 করে দাও।
আর এখানে নেই কি 7, তাহলে 7 17 কত হয়? 119 চলে এসেছে। 119। তাহলে আমরা করতেই পারি 119:65। এটা আসছে তো, এটা করলে তো ভগ্নাংশ করলে তো চলে আসলো, কিন্তু ওটা তো আসার কথা হিসাব মতো। বলছি দাদা অ্যালিগেশন করতে হলে দুই সাইডে যেটা থাকে হুম, আর মিডল পজিশনে যেটা থাকে, মিডল পজিশন তো একটার থেকে ছোট হয় না, আর একটার থেকে বড় হয়। অ্যালিগেশন সিস্টেম Allegation তাই, যে কিন্তু এখানে দেখা যাচ্ছে বেশি কম, ঠিক আছে? কিন্তু এখানে আমার একটা জিনিস মনে হচ্ছে তোমার ইয়ে হচ্ছে না, প্রথমে বলেছে জল দুধ আর পরে বলেছে কিন্তু দুধ জল, হুম রেশিওটা ঠিক ধরেছে তো? ঠিকই ধরেছি। দুধ জল করে ঠিকই ধরেছি। উল্টে নিয়েছি, আমরা উল্টে নিয়েছি। এইভাবে বিয়োগ করলে কি দুটোর থেকেই তো বিয়োগ করতে গুরু করা যায় না অ্যালিগেশন প্রসেস। কারণ এই মিডল মানটা অ্যালিগেশন সিস্টেম বলছে, এই মিডল মানটা কী হবে? আচ্ছা দেখি তো, পাত্র দিয়ে কী অনুপাতে মিশ্রণ দুটি মেশালে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত এত হবে। অল্প তো আসছে না। দেখো এইভাবে করলে চলে আসছে, ঠিক আছে, দুটোর থেকে বিয়োগ করলে চলে আসছে, কিন্তু অ্যাকচুয়াল প্রসেস কিন্তু এটা নয়, কোনো না একটা মিস্টেক আছে, ঠিক আছে, কোনো না কোনো কিছু একটা মিস্টেক আছে। মিডিলটা সবসময় বড় হয়ে যাচ্ছে, এটা অঙ্কটা মনে হচ্ছে ঠিক নেই। ঠিক নেই, ঠিক আছে, থাকতে পারে প্রিন্টিং। দেখো মিডল মান মাথায় রাখবে, একটা ক্লিয়ার করে দিই ভাই, তোমাদের একটা বক্তব্য মানে ক্লিয়ার করে দিই, আমরা অ্যালিগেশনের অর্থই হচ্ছে মিডল মানটা কী হবে, একটার থেকে বড় হবে, একটার থেকে ছোট হবে। এটা ভুল আছে, ফালতু এ করে লাভ নেই। দূরের থেকে মাইনাস করলে অ্যান্সার আসছে, কিন্তু ওইভাবে কখনো অঙ্ক হয় না। নেক্সট দেখো, একটি সমুদ্রবাহু ট্রাপিজিয়ামের সমান বাহুদের দৈর্ঘ্যের সমষ্টি 12 সেন্টিমিটার, এটা পারা উচিত বাই। তাহলে কি বলছি, সমদ্বিবাহু ট্রাপিজামের সমান বাহুদের দৈর্ঘ্যের সমষ্টি 12 সেন্টিমিটার, অসমান কোণ দুটির অনুপাত 1:2 হলে ট্রাপিজিয়ামের উচ্চতা কত? বলো। তাহলে কি দেখো, ছোট কোণ আর বড় কোণ কত? অসম কোণ দুটির অনুপাত। কত হবে? একটা x একটা 2x করা যায় তো, কোনটা? এইটা পেয়ে এই অঙ্কটা। আচ্ছা বলো কি একটা বলছো? x ধরলাম, একটা 2x ধরলাম, ধরাই যায়, কোনো ব্যাপার না। ছোট কোণ, তাহলে দেখো এবার বল, দেখো 180 ডিগ্রি, হুম তাহলে x একটা এর মান হবে 60 সমদ্বিবাহু ডিগ্রি। ট্রাপিজিয়ামের সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, ঠিক আছে, সমান বাহুদের দৈর্ঘ্য বলছে 12 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে অর্ধেক আগের 60 তাই 6। আগের দিন একটা শিখিয়েছিলাম, তোমাদের খেয়াল আছে কি জানি না, যে হাইট ইকুয়াল টু কি শিখেছিলাম, সামুদ্রিক ক্ষেত্রে শিখেছিলাম হাইট ইকুয়াল টু কি সাইন থিটা, শিখেছিলাম এটা, তাই বলো। এটা কি শিখিয়েছিলাম? না না, শেখায়নি? হ্যাঁ দাদা বলেছিলে একবার, বলেছিলে। বলেছিলাম, এটা আমি বলেছিলাম আগের দিন। সামুদ্রিক ক্ষেত্রেও, এর ক্ষেত্রেও মাথায় রাখবে, ট্রাপিজিয়ামের ক্ষেত্রেও সেম। অসমান, এটা মাথায় রেখে উচ্চতা ইকুয়ালটা কী হবে, বাহু ইন্টু সাইন থিটা, ঠিক আছে, বাহু ইন্টু সাইন থিটা, এটা বলেছিলাম তো, মনে রাখো, সেম করবো। দেখো তো আমরা একটা জিনিস জানি যে ছোট কোণ প্লাস বড় কোণ, কি জানি, মাথায় রাখবে 2 ইন্টু ছোট কোণ প্লাস বড় কোণ। ছোট কোণ কত এখানে বলছে, এক্স প্লাস 2x ধরে নিলাম তোমাদের সুবিধার্থে। এটা সমান সমান কত আসছে, 360 ডিগ্রি হয়। কত হয়? 2 ইন্টু ছোটো কোণ প্লাস বড় কোণ করলে 360 ডিগ্রি হয়। তাহলে এখান থেকে এক্সের ভ্যালুটা আমরা ইজিলি পেয়ে যেতে পারি, 2 দিয়ে কাটলে কত হবে এখানে, 180। তাহলে 3x সমান সমান 180 ডিগ্রি যদি হয়, এক্স সমান সমান কত পেলে, 60 ডিগ্রি। তাহলে সাইন থিটার ভ্যালু কত পেয়ে গেলে, 60 ডিগ্রি পেয়ে গেলাম। কিন্তু এখানে সাইন থিটার ভ্যালু কত পেলে, 60 ডিগ্রি কোণ কিন্তু পেয়ে যাচ্ছে, ছোটো কোণটা পেয়ে যাচ্ছে, ঠিক আছে, তাই 60 ডিগ্রি পেয়ে যাচ্ছে এখানে। তাহলে এখানে হাইট ইকুয়াল টু বাহু কত বলেছে, x 6, এরা সমষ্টি ছিল রে বাবা, সমষ্টি 12 ছিল, ঠিক আছে, 12 একটা অর্ধেক, একটা তাহলে তার অর্ধেক,
আর সাইন থিটা মানে এখানে কত পেলাম? 60 ডিগ্রি। 3/2 এবার ক্যালকুলেশন করলে এখানে চলে আসবে। তো সাইন 60 ডিগ্রি ভ্যালু কত বলছে? 6 into √3/2 √3/2 3√3 তো আগের দিন করলাম সেম অঙ্ক করলাম, আবার বলছি ভাই, হাইট ইকুয়াল টু মাথায় রাখবে যখনই বলবে সমদ্বিবাহু বা আগে ছিল কি সামন্ত্রিক, সেক্ষেত্রে মাথায় রেখো এ ইন্টু সাইন থিটা। হাইট মানে এ ইন্টু সাইন থিটা। তাহলে আমার ভ্যালু বের করতে হবে কোনটা? এর ভ্যালুটা। কার ভ্যালুটা? এর ভ্যালুটা না, এর ভ্যালুটা দেওয়া আছে, আমার বের করতে হবে থিটার ভ্যালুটা। আগের দিন ছিল থিটার ভ্যালু দেওয়া ছিল, ঠিক আছে, আগের দিন থিটার ভ্যালু দেওয়া ছিল কিন্তু এর ভ্যালুটা বের করতে হয়েছিল। কিন্তু এক্ষেত্রে তা না, এক্ষেত্রে তোমার থিটার ভ্যালুটা বের করতে হবে। কিন্তু এখানে ক্লু দিয়ে দিয়েছে, মাথায় রাখবে ছোট কোণ প্লাস বড় কোণ ইন্টু 2। কেন করছি মনে আছে তোমার? কেন করছি বলো তো এই 2 গুণটা কেন বলো তো? কিছু বুঝতে পারছি না। কিছু বুঝতে পারছো না? দুটো ওর তো কোণ দুটো তো মানে সমান হয়, তাহলে বিপরীত 2 কোণ সমান তো, তাহলে চারটে কোণের সমস্যা 360 ডিগ্রি। একদম তাই। সামন্তরিকটা দাদা আঁকো, এঁকে করো দেখি। এটা সামন্ত্রিক নয়, এটা ট্রাপিজিয়াম। কিন্তু এখানে বলে দিয়েছে সমদ্বিবাহু, কিন্তু ট্রাপিজিয়ামে তো 4টে বাহু আলাদা থাকে না। যেখানটা সমান করতে বলছে, চলো আমি যেখানটা সমান করে দিলাম, মনে করো এই দুটো কোণ এই দুটো সমান করে দিলাম। আমি বলতে চাইছি যে এটা যখনই সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে বা সমদ্বিবাহু যখন হচ্ছে তখন মাথায় রাখবে এই ছোট কোণের ভ্যালু সেম, এই কোণটা সেম হয়ে যাচ্ছে। তাহলে একটা যদি এক্স ধরা হয় তাহলে এটাও এক্স, তাহলে এটা কত হবে? এটা যদি 2x হয় এটাও 2x, তার জন্য কী করা হচ্ছে 2 গুণ এক্স ধরেছি আর এটা 2x ধরেছি এই জন্য। আর এটাই ভ্যালু হচ্ছে টোটাল কত হয় 360 ডিগ্রি। চারটে কোণের ভ্যালু কত? 360 ডিগ্রি, যেহেতু সমদ্বি বলেছে। তাহলে এইখানে যদি কাটে তাহলে দেখো এক্স ভ্যালু কত আসছে 60 ডিগ্রি। আর এখানে একটা সূত্র মুখস্থ রাখবে যে এইচ ইকুয়াল টু কি? এইচ ইকুয়াল টু কি বললাম? বাহু ইন্টু সাইন থিটা। ব্যাস, আর থিটা ভ্যালুটা ওখান থেকে পেয়ে গেলে এর অ্যান্সার করলে চলে আসবে, একই হবে। তারপরে একটা সমকোণী চৌকোণের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে এত 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 হ্রাস পেলে আয়তন শতকরা কত বৃদ্ধি পাবে? কি করে করবে বলো? হচ্ছে 90 ডিগ্রি করে দাও। ওটা আচ্ছা দেখো, 10 থেকে 9 আমরা কিছু করবো না, শোনো, আমরা আমাদের মতো করবো। হ্যাঁ, পার্সেন্টেজের অঙ্ক করতে যা 10% যদি করি মানে কত? 10 ছিল, হয়েছে কত? 9। 15% বৃদ্ধি মানে কি করতে পারি? 20 ছিল 23 হলো। আচ্ছা 10% হ্রাস পেয়েছে, পরটাও 10 ছিল 10 তাহলে এইগুলোকে গুণ করে দাও 2000, আর ওই এইগুলো গুণ করে দাও 1863 মাইনাস করলে 137। তাহলে এই যে আসলো, তাহলে এইটা আসলো ভ্যালু এই, এটা কি মানটা কমলো না বাড়লো? কমলো। কত কমলো? 2000-এ 137 কমলো। ওকে, শতকরায় কত কমলো? 6.85 হ্রাস। তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করো, কত যদি দেখি 20 দিয়ে ভাগ করলে 6.85 20টাকে আমরা লিখতে পারি 2 × 10 হিসাবে সুবিধার্থে। 2 × 10 লিখলে ঠিক আছে, এটাকে 2 দিয়ে ভাগ করে দাও। 2 দিয়ে ভাগ করলে কত আসবে? 6 2 12, রইল বাকি 1 17, 8 2 16, 1 মানে হচ্ছে 5, আর একটা 10 মানে 1 দশমিক 68 পয়েন্ট, সরি 68 না, দেখেন দুটো শূন্য ছিল না, 2 ঘর হবে, ঠিক আছে। এখানে আসবে কত? 6.85। তো দেখলেই বুঝতে পারছি 6.85% কি এটা হ্রাস পেয়েছে, আর দেখা দরকার। নেক্সট, 9 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙের বক্রপৃষ্ঠ এত আকারে একটি কাগজের টুকরো নিয়ে সম্পূর্ণভাবে মুড়ে দেওয়ার পর কোনো কাগজ অবশিষ্ট না থাকলে চোঙটির ঘনফল কত? আচ্ছা মাথায় রেখো যে কি চোঙের বক্ষতলের ক্ষেত্রফল সমান কাগজের ক্ষেত্রফল, এখানে দেওয়া আছে, একই বিষয়। উচ্চতা বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙের বক্রপৃষ্ঠের যেটা ক্ষেত্রফল, হ্যাঁ, তো এখানে বলে দিয়েছে সেটা চোঙের ক্ষেত্রফল সমান, তাই না? 2πr/s। বক্ষতলের ক্ষেত্রফল সূত্র কি? 2πr/s। 2πr/s। এই 2πr/s মানে কত বলছে? 44 × 9। 44 × 9।
আর ওখানে তাহলে- এইজ বলে দিয়েছে না। এবার এখান থেকে ইজিলি আমরা বের করতে পারি, উচ্চতা বলে দিয়েছে 9। তাহলে এবার দেখো 2 ইন্টু পায়ের ভ্যালু হচ্ছে 22/7 ইন্টু আর এইসের ভ্যালু বলে দিয়েছে 9 সেন্টিমিটার ইকুয়াল টু 44 ইন্টু 9। 9 9 কেটে গেল, 22 দিয়ে 44 কেটে গেল, আর ইকুয়াল টু কোনাকুনি গুণ করলে 7 কিছু নেই মানে, তাহলে আর এর ভ্যালু 7 পেয়ে গেছো। তাহলে আর এর ভ্যালু যদি 7 পেয়ে যায়, আর কি আছে? অ্যান্সার কি চেয়েছে? চোঙটির ঘনফল কত? চোঙটির ঘনফল মানে আয়তন, ঘনফল মানে আয়তন। সূত্র কি বলছে? পাই আর স্কোয়ার তার সঙ্গে এইচ গুণ করে দাও। তো এই পায়ের ভ্যালু কত? 22/7। আর স্কোয়ার মানে কত? 7 স্কোয়ার মানে 7 গুণ 7 লিখে দাও, ইন্টু এইচের ভ্যালু কত? 9 দেওয়া আছে। কাটাকুটি করো, কিচ্ছু নেই অঙ্কটায়। তাহলে এবার গুণ করো। 22 1386। 1386। নেক্সট, একটি লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির তাঁবুতে 23 জন লোক থাকতে পারে। শঙ্কুর কথা বলেছে, 23 জন লোক থাকবে, ঠিক আছে? ওকে, ভেরি গুড। প্রত্যেক লোকের জন্য জমিতে, দেখো যারা থাকতে পারে মানে নিচেই আর জমিতেই কিন্তু আসতে হবে, তাহলে প্রত্যেক লোকের জন্য জমিতে 7 মিটার স্কোয়ার জায়গা লাগে, মানে কি ক্ষেত্রফল ওটা কিন্তু 7 মিটার স্কোয়ার প্রত্যেকে। তাহলে মোট ক্ষেত্রফল কত? 23 ইন্টু 7। 161। এটা বোঝো তো? একজন যদি 7 করে লাগে, তাহলে 23 জনে কত লাগবে? 23 গুণ 7 মানে কত আসছে? 161। আচ্ছা করবো না ওটা, আমার রেখে দাও, 23 গুণ 7 রেখে দাও, ঠিক আছে? গুণ করার দরকার নেই, ওটা রেখে দাও, কারণ আমার পরে আমাদের সুবিধা হয়ে যাবে। এর বলছে ওই তাবুর উচ্চতা কত? উচ্চতার সূত্র বা সূত্র কি জানি? এটা মানে ক্ষেত্রফল। তো শঙ্কুর ক্ষেত্রফলের সূত্র কি জানি ভাই? চোঙের 1/3, মাথায় রাখবে, চোঙের 1/3 এটা পায়ের স্কোয়ার, 1/3 আর স্কয়ার বেস। 1/3 পায়ের স্কোয়ার, আগের দিনে বলছিলাম। তাহলে এটার ভ্যালু হচ্ছে এটা। আচ্ছা এখানে একটুখানি মিস্টেক করেছি মনে হচ্ছে, না ঠিক না করলাম? দাদা, এটা ক্ষেত্রফল তো, এটা আয়তন তো। এটা কি? এটা ক্ষেত্রফল, আচ্ছা একটু ওই জন্য মনে হচ্ছে মিস্টেক মনে হয় করেছি। ওর ঠিক আছে, ক্ষেত্রফলটা ওটা। আচ্ছা আমার এটা তো আয়তন, যেতে তাঁবুর উচ্চতা কত? উচ্চতা পরে আসছে, হ্যাঁ আমি ক্ষেত্রফল থেকে আমরা আরের ভ্যালুটা বের করে নিই, তাহলে ইজি হয়ে যাবে। তাহলে এটা সমান সমান কি? পাই আর স্কোয়ার, হ্যাঁ ক্ষেত্রফলটা এটা, এই ক্ষেত্রফলটা হচ্ছে এইটা, এখান থেকে আরের ভ্যালুটা বের করে নাও, তাহলে ওটা ইজিলি পেয়ে যাবো। তাহলে এখানে আলটিমেটলি এখানে আমার কী পড়ে থাকছে? আচ্ছা পায়ের স্কোয়ার রেখে দাও, কোনো ব্যাপার না, কমন রেখে দাও, সুবিধা হবে। আচ্ছা তাহলে এইখান থেকে এটা পেলাম এটা, তাহলে 1/পায়ের স্কোয়ার এইচ যদি করি তাহলে কত আসবে? এটার ভ্যালু বের করবো 1/3 ইকুয়াল টু পাই আর স্কোয়ার এইচ। তো পাই আর স্কোয়ারের ভ্যালু হচ্ছে এইটা 23 গুণ 7, তাই তো? ইকুয়াল টু এটার ভ্যালু কত বলছে? পাই আর স্কোয়ার এইচ। কিছু একটা মিস্টেক করছি। দাদা এই 49টা কাজে লাগবে না? দাদা তুমি ঠিক করছো, করো না। 7 পরে এইচ গুণ করো, পাই আর স্কয়ার এইচ। এইচটা চেয়েছে উত্তর। ইকুয়াল দাও, আবার ইকুয়াল দিয়ে 23 ইন্টু 49 করো, এটাই আয়তন। প্রত্যেকে বলেছে 49 কিউ 49 মিটার। ও আমি এই জন্যই এ করতে হচ্ছে। আরে বাবা আমি তো পাগল আছি, এইখানে তো বলেই দিয়েছে যে 49, আমি খুঁজছি কোথায় গেল। আরে কপাল। ওটাই তো বললাম। তাই এটা সমান সমান কত আসছে? 23 ইন্টু 49। 23 ইন্টু 49, এটাই হলো তাহলে আয়তন। ওইটা বুঝতে, হ্যাঁ এবার বুঝে গেছি। চলো তাহলে দেখো পাই আর স্কোয়ার সমান সমান কত রয়েছে? এটা ভ্যালু সমান সমান 23 ইন্টু 27। ভেরি গুড, আমি ওটা খেয়াল করিনি, ঠিক আছে। আর আয়তন রয়েছে কত? 1/3 পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু 49, তাই তো? এবার এখানে কি প্রত্যেকটা ব্যক্তির জন্য, তাহলে কী লিখবো? 7 ইন্টু 49। ওটা পড়া হয়নি, পড়লেই হয়ে যেত। জায়গা লাগবে এত বাতাসের প্রয়োজন, তাহলে এক একজনের এত বাতাসের প্রয়োজন, ঠিক আছে? টোটালে তাহলে পেয়ে যাবে মোট আয়তন। এই জন্য বলছি কী ব্যাপার, কী হচ্ছে? আর কেন হবে দাদা? 23 হবে, 23 জনের ও 23 আছে, 49 23 জন, তাহলে 23 লিখবো। 23 মানে 23 জন লিখবো, ঠিক আছে? 23 আছে মানে 23 জনই লিখবো। তাহলে 1/3
আমার দিমাগ রয়েছে ওইদিকে ও ডাকাডাকি করছে। এটার হচ্ছে, আচ্ছা এটার ভ্যালু তো দেওয়াই আছে পাই আর স্কোয়ার। পাই আর স্কোয়ার ভ্যালু কত এটা লিখতে পারি আমরা? আচ্ছা এখানে তাহলে 23 ইন্টু 49, 23 আউট করে দিলাম, 7 দিয়ে কাটলে 7 চলে আসবে, এই সময় 21 চলে আসবে। অপশন নাম্বারে দেখো কিছুই নেই, আবার বুঝিয়ে দিই। এখানে বলছি ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার রেখে দাও, কোনো অসুবিধা নেই। এবার এখানে 23 জন আছে 7 করে, আর এখানে বলছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, হাওয়া বাতাস নিচ্ছে কত কিউব করে এক একজন? 49 কিউব। তাহলে মোট কত নেবে? মোট এত বেরিয়ে যাবে এটা। এবার এটার জাস্ট ভ্যালু ইনপুট করে দেয়, অ্যান্সার চলে আসবে তোমার এইচের ভ্যালু এখান থেকে, কারণ এইচ এখানে দেখতে পাচ্ছি। তাহলে এই পাই আর স্কোয়ার মানে 1/3 ইকুয়াল টু পাই আর স্কোয়ার ভ্যালুতে এটা পেয়ে গেছো। 23 ইন্টু 7 করে দাও, ইকুয়াল টু কত রয়েছে এখানে? আচ্ছা এইচ রয়েছে এখানে, সমান সমান 23 ইন্টু 49। তো এটা দেখতে পাচ্ছি এখানে 7 পড়ে থাকবে, 7 দিয়ে কাটলে 23 কেটে যাবে, তাই 3 সাথে 21 পড়ে থাকবে। একটি গোলকের ব্যাসার্ধ 15% বৃদ্ধি করা হলে বক্ষতলের ক্ষেত্রফল, এটা কি করা লাগবে? সি হবে, সি। 20 দাগ কি অ্যান্সার আসবে? চলো করি, বলা যায় না। তাহলে একটি গোলকের ব্যাসার্ধ 15% বৃদ্ধি করা হলে, তাহলে 15% বৃদ্ধি করা মানে কি? 23 হবে, 20 ছিল 23। দেখো 20 ছিল, ফ্র্যাকশন করে দিলাম, 23 হবে। তাহলে গোলকের ব্যাসার্ধ এত বৃদ্ধি করা হলে বক্ষতলের ক্ষেত্রফল বৃদ্ধি হয়। তাহলে বক্ষতলের ক্ষেত্রফলের সূত্র কি? স্কয়ার করে দিলেই হয়। ক্ষেত্রফলের সূত্র কি? ক্ষেত্রফলের ক্ষেত্রে স্কয়ার করে দিলেই হয়ে স্কয়ার যাবে। করে দিলে হয়ে যাবে, কারণ দেখো সূত্রগুলো অ্যাপ্লাই করলে সেটা তো কেটে যাবে রেশিও করলে, তাই না? তাহলে এটা আসবে 400, আর 23-এর স্কয়ার কত? হ্যাঁ 529। ডিফারেন্স করলে কত হচ্ছে? 129। 4 দিয়ে ভাগ করলে 3 4 12। আচ্ছা 3 4 12, 4 2 8, 1 4 রয়েছে মানে 25, 32.25% অপশন। নেক্সট দেখো, একটি চৌবাচ্চা প্রথম ও দ্বিতীয় নল দ্বারা 6 ঘন্টা ও 4 ঘন্টায় পূর্ণ হয়, অপর একটি নল দ্বারা 5 ঘন্টায় খালি হয়। আচ্ছা তাহলে প্রথমে আমরা এফিসিয়েন্সিটা বের করে ফেলি। 60 হবে। 60 এলসিএম, তাহলে 6 10 60, 4 15 60, আর দিকে 5 12 60। ওকে, এবার এখানে কি বলছে? প্রথম নলটি খোলার 1 ঘন্টা পরে অপর নল দুটি খোলা হলো। তাহলে প্রথম নলটা 10 করে কাজ করে দিয়েছে। এবার একটা জিনিস দেখো, এখানে কিন্তু দুটো পূর্ণ করছে আর একটা খালি করছে, মানে এই ওটা পূর্ণ করছে কিন্তু এই মালটা, এই দুটো পূর্ণ করছে, এই মালটা খালি করছে, কিন্তু এটা মাথায় রেখো। তাহলে এ কিন্তু প্রথমে 10 ইউনিট পূর্ণ করে ফেলেছে, তাহলে বাকি আর কত ইউনিট আছে প্রথম ঘন্টার পরে? ঠিক আছে 50 আছে। এইবার যখন ভালো করে বুঝবে, দুটি খোলার 3 ঘন্টা পর, আচ্ছা তাহলে ঘন্টা পরে অপর নল দুটি খোলা হলো, চলো তাহলে অপর নল দুটি খুললো। 3 ঘন্টা পর প্রথম নলটি বন্ধ করা হলো, ভালো করে বুঝবে। তাহলে এই 3 ঘন্টা কিন্তু চলেছে। প্রথম নলটি খোলার 1 ঘন্টা পর অপর নল দুটি খোলা হলো, 3 ঘন্টা পর। আচ্ছা এই 3 ঘন্টা পর মানে কি? আচ্ছা 3 ঘন্টা পর মানে যোগ করলে কত? হ্যাঁ 3 ঘন্টা মানে প্রথম চলে 30 মিনিট চলবে। 3 ঘন্টা মানে এইটা কি বাদ দিয়েছে? অঙ্কটা ক্যালকুলেশন না করলে বোঝা যাবে না। একটা বাদ দিতে হবে দাদা, না হলে তো হবে না। 1 ঘন্টাটা বাদ। তাহলে 2 ঘন্টা আছে, প্রথম 3 ঘন্টা পরে 1 ঘন্টা তো বাদ গেল, তাহলে 3 ঘন্টা পর প্রথম নলটি, তাহলে 3 ঘন্টার ভিতরে 2 ঘন্টা মানে আছে। এবার টোটাল যখন করবে তাহলে 15 আর এদিকে 10 25 থেকে 12 বাদ যাবে, কত হবে? 13 13 যদি হয় তাহলে 2 ঘন্টা যদি হয় তাহলে 13 দিয়ে 26 ইউনিট করেছে। তো 26 বাদ গেলে কত আসছে? 24। এবার গল্পটা কি বলছে? 3 ঘন্টা পর প্রথম নলটি বন্ধ। এবার এটা যদি বন্ধ হয় আলটিমেটলি ভরছে কত করে? 3 করে, কারণ 1 করে খালি করছে। তো 3 করে যদি হয় তাহলে এখানে কত সময় লাগাবে? 8
না না, আবার নম্বরে আবার বুঝতে পরে পারলাম। গল্প দিয়েছে বাবা, গল্প দিয়েই যাচ্ছে। বলছে এবং আরও 2 ঘন্টা পর তৃতীয় নলটি বন্ধ, মানে আবার 2 ঘন্টা চললো, তাহলে আবার 2 ঘন্টা চললো মানে 3 2 6, 6 যদি হয় তাহলে আছে কত আর 18 হবে। 18 18। থাকবে কার? এই 18টা ওটাই ভরছে কে? বি নল। এবার ওই কে পড়ে মিডিলের আছে? লনটা বন্ধ, 15 কে পড়ে আছে? 15 এটাও দিয়ে বন্ধ ভাগ। করেছি, তাহলে রয়েছে এটা বাই 15। বাই 15 যদি করো কাটাকুটি করলে কত আসছে দেখো তো? 1 ঘন্টা 12 মিনিট। 1 ঘন্টা 12 মিনিট। তাহলে এক অক্ষে এক আসছে, আর রইল বাকি 3/15। 3/15 মানে 60 গুণ করলে 4, 1 ঘন্টা 12 মিনিট। তো টোটাল এবার যোগ করো কত ঘন্টা আসছে। 6 ঘন্টা 12 মিনিট। 6 ঘন্টা 12 তাহলে মিনিট। এদিকে 3 ঘন্টা, 2 ঘন্টা, 3 আর 2 5, আর আমাদের এসেছিল 1 ঘন্টা 12, 6 ঘন্টা। আর মাথা ঠান্ডা করে করতে করতে যেতে হবে, যেটা বলবে করতে করতে যাবে, অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে, ভুল হবে না। কিন্তু এখানে অনেকে ভুল করে ফেলবে। 3 ঘন্টা পর মানে কিন্তু এই প্রথমটা বাদ গেছে অলরেডি, এটা খেয়াল না রাখলে হয়ে গেল। এক ব্যক্তি 13 কিলোমিটার পার ঘন্টা বেগে 39 কিলোমিটার ও 7 কিলোমিটার ঘন্টা বেগে 49 কিলোমিটার রাস্তা অতিক্রম করে সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত? পারবে না? আমরা কী শিখেছিলাম? গড় গতিবেগের সূত্র কী শিখেছিলাম? ওই কিমি বাই ঘন্টা ডিসটেন্স বাই টোটাল টাইম। এরকম করে হয়ে যাবে। টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স কত? যোগ করো। 88। 88। আর এদিকে টাইম কত? 13 কিলোমিটার গেলে 3 ঘন্টা, একটা 3 ঘন্টা লাগিয়েছে, আর এটা 7 ঘন্টা লাগিয়েছে, টোটাল কত ঘন্টা লাগিয়েছে? তাহলে কি শিখলাম? টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম দিয়ে ভাগ করলে আমরা গড় গতিবেগ পাই। তো টোটাল ডিস্টেন্স ওরা গেছে 88 কিলোমিটার, আর টোটাল সময় লাগিয়েছে ওরা কত? 10, তার মানে 8.8 অ্যান্সার, অপশন নম্বর। এক ব্যক্তি স্রোতের অনুকূলে 15 কিলোমিটার যায় 3 ঘন্টা, তাহলে 1 ঘন্টায় কত যায় অনুকূলে? ফিরে আসে 7.5 ঘন্টা, তাহলে 7.5 ঘন্টায় ফিরে আসছে মানে ক কিলোমিটার পার গতিবেগ আসছে? 2। 15কে 7.5 দিয়ে ভাগ করলে কত হবে? 2 হবে। তাহলে অনুকূল 5 প্রতিকূল 2, স্থির জলে ওই ব্যক্তির গতিবেগ। তো স্থিরের সূত্র কি? অনুকূল প্লাস যোগ প্রতিকূল বাই বাই 2। তো 7/2, তো 7/2 মানে কত? 3.5 কিলোমিটার। 24 দাগ বলছে এক্স বাই ওয়াই এর মান 1-এর বেশি হয়, মানে এক্স বাই ওয়াই এর মান 1-এর থেকে কিন্তু বেশি হবে, তবে নিচের কোন ভগ্নাংশের মান অবশ্যই 1-এর কম হবে? তাহলে এক্স বাই এটার ভ্যালু বলছে 1-এর বেশি, কিন্তু ওয়াই বাই এক্স আবার কি বলছে? তবে নিচের কোন ভগ্নাংশটি মানে 1-এর কম? আচ্ছা, কি হবে? বি। তাহলে ওয়াই বাই এক্স অ্যান্সার আসছে, কোনো ডি। এ ক্যালকুলেশন করে দেখাও, আর কিছুই নেই। বি হবে না দাদা? বি। বি হবে। বলছি দাদা এক্স আর ওয়াই যে কোনো একটা মান ধরে নাও না, যেটা একের বেশি হবে মান পুট করলে তো আচ্ছা হয়ে যাবে। আর চলো এক্স বাই ওয়াই এর মান 1-এর বেশি হবে, চলো ধরেই নিই। ধরে নিলাম এক্স ইকুয়াল টু x এর মান 2 ধরো। 2 এক্স এর মান 4 ধরি, 2 ধরছি না, 4 ধরি, 4, অসুবিধা? ওয়াই এর মান 3। হ্যাঁ হ্যাঁ 4 ধরো না, অসুবিধা নেই। 4 ওয়াই আর এর 3 মান ধরো, একের বেশি হচ্ছে। 3 ধরো। 3 ধরতে বলছো? 2 ধরো। 2 ধরি, হ্যাঁ। ঠিক আছে। তবে নিচের কোন ভগ্নাংশটির মান অবশ্যই 1-এর কম হবে। আচ্ছা, তাহলে যদি হয়, তাহলে সিম্পল লজিক দেখলে বোঝা যাচ্ছে যে এটার ভ্যালু, এটা যদি আমরা করি তাহলে এক্স বাই ওয়াই করলে কত আসবে? 2 আসবে, তাহলে 1-এর বেশি হলো। আর বলছে নিচের কোন ভগ্নাংশটির মান অবশ্যই 1-এর কম হবে, তাহলে 1-এর কম যদি হয় তাহলে আমরা লিখতেই পারি ওয়াই বাই এক্স করলেই তো হয়ে যাচ্ছে। 2/4 করলে হয়ে যাচ্ছে না 1-এর কম? তাহলে কত হচ্ছে দেখো তো, 1-এর 4 হচ্ছে না? তাহলে 1-এর কম না এটা? কিন্তু বি এর অপশনটা চেক করো দাদা, বি অপশনটা। অপশান একবারে চলে আসছে, আর কিছু করারই দরকার হয় না, উল্টে দিলেই ওদের হয়ে যাবে। হ্যাঁ বলো। বি এর অপশনটা 2 নম্বর অপশনটা চেক করো দাদা। চলো 2 নম্বর অপশনটা চেক করি। তাহলে 2 নম্বর অপশন যদি হয় তাহলে এক্সের ভ্যালু কত আসছে? এক্সের ভ্যালু 4, আর এখানে 4 দিয়ে 8, পাগল হচ্ছে? 3 দিয়ে 6 হচ্ছে, তাহলে 6/4 করলে কত হচ্ছে?
6/4 কেন হবে? 4/6 তো এক্স তো 4 দাদা। আচ্ছা এক্স কে তুমি বলছো এক্স 4 আর এখানে বলছে 3 ইন্টু ওয়াই, এখানে 2 যদি ধরি 3 6। গুণে 6 হ্যাঁ এটা এই তো তোমার একের বক্তব্য কম। ঠিক, ঠিক বলছে এদিক দিয়ে আবার 2/3, 2/3 মানে তো একের কম, এটাও ঠিক হচ্ছে। হ্যাঁ। ওই যে অবশ্যই একের কম হবে। আচ্ছা একটা জিনিস দেখি, তাহলে এক্স এর ভ্যালু আমরা 3 ধরি, ওয়াইয়ের ভ্যালু আমরা ধরি একটু কম 2, দেখছি ওটা হচ্ছে কি 2 ধরো, একই হবে। তাহলে 3/6, 3/6 একের কম, হ্যাঁ একের কম তো আসবে, এটাও হচ্ছে, দুটোই হবে। নেক্সট পি সমান সমান এত, এই সময় তোমাদের আসে না যদিও বা, চলো দিয়েছে যখন পি সমান সমান এত কে, যদি পি সমান সমান 10 ও কে সমান সমান 3 হয়, কিছুই না, মান বা পুট করে অ্যান্সার চলে আসবে। পি সমান সমান 10 বলে দিয়েছে, এক্স প্লাস ওয়াই জানি না, কে সমান সমান বলে দিয়েছে 3, তাহলে এখান দেখো এক্স প্লাস ওয়াই সমান সমান কত হয়ে যাবে, 10/3। 10/3 এবার দেখো একটা সিম্পল লজিক, এটা কিছু হয়েছে মোট মান, গড় মানে কটা সংখ্যা, একটা সংখ্যা দুটো সংখ্যা, 2 দিয়ে ভাগ করবো একে, তাহলে 10-এর 3কে 2 দিয়ে ভাগ করে দাও, 5/3 তাহলে 5/3 অ্যান্সার। 5/3 কিছুই নেই কিন্তু অঙ্কটা, এই ছিল অঙ্ক। পড়া কি দেওয়া ছিল?